আসসালামু আলাইকুম, সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। সবাই একটু কমেন্টে জানিয়ে দাও ভাইয়ার ভয়েস ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিনে লেখা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা। ওকে ফাইন। আব্দুল্লাহ আল মুহিত বলছো অল ক্লিয়ার আছে, মাহিন আহমেদ বলছো অল ক্লিয়ার, তামিম বলছো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, রেদওয়ান মাহমুদ বলছো অল ওকে আছে। আচ্ছা, তো সুদীপ্ত চক্রবর্তী বলছো আদাব। তো আজকে ক্লাসটা বেশিক্ষণ নিব না, যদিও নেওয়ার ইচ্ছা ছিল। তো সবারই নেটের প্রবলেম যেটা শুনলাম আজকে, যদিও আমার এখানে তেমন একটা নেটের প্রবলেম হয় নাই, বাট বাংলাদেশের বেশিরভাগ জায়গায় নেটের প্রবলেম। সেই কারণে আমরা আজকে একটা ছোট্ট টপিক পড়ব। ছোট টপিকটা সহজও, অ্যান্ড এটা পড়লে আমাদের নেক্সট ক্লাস থেকে আমরা একটা নতুন অধ্যায় বা নতুন নতুন অধ্যায় মানে নতুন টপিক থেকে আলোচনা শুরু করতে পারবো, অর্থাৎ তাপগতিবিদ্যা টপিক থেকে আলোচনা শুরু করতে পারবো নেক্সট ক্লাস। তাহলে আজকে যে টপিকটা পড়বো এটা হচ্ছে শক্তির নিত্যতার সাথে তাপ শক্তির পরিবর্তন, এটার একটা রিলেশনশিপ। অর্থাৎ তাপ শক্তি কিভাবে কিভাবে উৎপন্ন হতে পারে এবং তাপ শক্তি কিভাবে ব্যবহার হতে পারে, সেই কনসেপ্টটা আমরা পড়বো। ঠিক আছে, আচ্ছা তো চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখানে একটা স্লাইড দেখতে পাচ্ছি, উৎপন্নকৃত তাপশক্তি কি কিভাবে হতে পারে সেটার ডায়াগ্রাম, এবং এই তাপশক্তিটা কোথায় কোথায় ব্যবহার হতে পারে সেটা। আমার ডান পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে সোর্স, কিভাবে তাপশক্তি তৈরি হতে পারে, আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তাপশক্তির কিভাবে ব্যবহার হতে পারে। তো প্রথমে আসো তাপশক্তি তৈরি হওয়ার প্রসেস নিয়ে। তাপশক্তি আমাদের এইচএসসি এবং অ্যাডমিশন লেভেলে গতিশক্তির পরিবর্তন থেকে তাপশক্তির তৈরি হওয়াটা দেখব আমরা। বিভব শক্তির পরিবর্তন থেকে তাপশক্তির তৈরি হওয়া দেখব। কৃতকাজ এটা ইভেনচুয়ালি তাপে কনভার্ট হবে, সেটাও দেখব। তো প্রথমে আসি গতিশক্তির পরিবর্তন। আমরা সবাই গতিশক্তির ফর্মুলা তো দেখছি। ফর্মুলা কি ছিল? হাফ এম ভি স্কোয়ার, তাই না? এটা ছিল গতিশক্তির মান। আমাদের লাগবে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। ধরো কোনো একটা বস্তুর সাথে আরেকটা বস্তু ঘষতেছ, ঘষলে কি তাপ তৈরি হয় না? তাপ তৈরি হয়। ঘষার মাধ্যমে কিন্তু, ঘষার সময় কিন্তু গতিশক্তির চেঞ্জ হয়, তাই না? এই গতিশক্তির যে পরিমাণের পরিবর্তন সেটাই তাপে কনভার্ট হচ্ছে। শুধু গতিশক্তির মান ইজ ইকুয়াল টু তাপ না, গতিশক্তির পরিবর্তনের মান ইজ ইকুয়াল টু তাপ। তো গতিশক্তির পরিবর্তন যেহেতু নিব, পরিবর্তন হচ্ছে আগের পরবর্তী গতিশক্তি, ধরো হাফ এম ভি স্কোয়ার, আগে যে গতিশক্তিটা ছিল সেটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। মানে একটা বস্তু আগে ইউ বেগ নিয়েছিল, পরে তার বেগ হয়েছে ভি। তো বেগের চেঞ্জ হচ্ছে ইউ থেকে ভি। তো এর মধ্যে গতিশক্তির চেঞ্জ কি? আগে তার গতিশক্তি ছিল হাফ এম ইউ স্কোয়ার, পরিবর্তিত ক্ষেত্রে তার গতিশক্তি হলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতিশক্তির চেঞ্জ হচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। তো এই গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু তাপ বলে দিতে পারো। তবে আমার এখানে একটা পরামর্শ থাকবে, সেটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের সামনে এবং পেছনে মডুলাস সাইন ইউজ করবা। মডুলাস মডুলাস সাইন ইউজ করলে কি হবে? মডুলাস সাইন ইউজ করলে আমরা এক্সাক্ট গতিশক্তির পরিবর্তনের পরিমাণটা নিয়ে কাজ করতেছি। এখানে প্লাস না মাইনাস সেটা জরুরি না, কারণ তাপ এগুলো স্কেলার রাশি। সো আমরা শুধু ভ্যালুটা জানলেই হবে। তো তোমরা এই জিনিসটা, টেবিলটা আঁকবা, মানে এই চার্টটা আঁকবা। আঁকার পর সাথে সাথে এই জিনিসটাও লিখবা, এবং লেখার সময় মডুলাসটাও লিখে দিবা, ঠিক আছে? তো গতিশক্তির পরিবর্তন আমরা কিভাবে ক্যালকুলেট করবো? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। অবশ্যই অবশ্যই সাথে কি দিব? মডুলাস দিব। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এরপরে আসো দ্বিতীয় উপায়। সেটা কি? বিভব শক্তির পরিবর্তন থেকে একটা বস্তুকে আমরা উপর থেকে ফেলে দিলাম বা ছেড়ে দিলাম। ছেড়ে দিলে এই যে ভূমি, ধরো এটা, হ্যাঁ, এই যে বস্তুটা ওপর থেকে যখন পড়তেছে, আগে তার একটা হাইট ছিল, পরবর্তীতে সে ধরো গ্রাউন্ডে এসে পড়তেছে। তাহলে আমরা জানি এই মুহূর্তে যখন সে সর্বোচ্চ উচ্চতায়, এই উচ্চতায় ছিল, তখন তার বিভব শক্তি কত? mgh। যখন সে ভূমিতে পড়ে গেছে, ভূমিতে পড়ে গেলে তার বিভব শক্তি থাকবে না। ভূমিতে পড়ে গেলে তার বিভব শক্তির পরিমাণ 0 হয়ে যাবে। তাহলে বিভব শক্তির পরিবর্তনটাকে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা mgh হিসেবে পাবো। অর্থাৎ যদি একটা সুনির্দিষ্ট উচ্চতা থেকে ভূমিতে পড়ে যায়, তাহলে বিভব শক্তির পরিবর্তন কত? mgh থেকে 0। তাহলে পরিবর্তন হচ্ছে mgh বিয়োগ 0, অর্থাৎ mgh থাকবে। এইটা একটা ক্ষেত্র। আর যদি স্যাররা একটু ট্রিকি কোশ্চেন করে, এরকম প্রশ্ন করতে পারে না, একটা বিল্ডিং, এই বিল্ডিংয়ের এটা ধরো একটা তালা, এটা আরেকটা তালা, এটা আরেকটা তালা। স্যাররা তোমাকে প্রশ্নটা এমনভাবে করলো যে বিল্ডিংয়ের 1 2 3 4 তালা, তো 4 তালা থেকে একটা বস্তু দোতলা পর্যন্ত পড়লো, মাটি পর্যন্ত পড়ে নাই, দোতলা পর্যন্ত পড়ছে। তখন কিন্তু বিভব শক্তির ভ্যালুটা ক্যালকুলেট করার সময় সাবধান। তখন কিন্তু আমরা বিভব শক্তি নিলে হবে না। তখন দেখো
4 তলা পর্যন্ত তার একটা হাইট, এটাকে আমরা বলতেছি মাটি থেকে 4 তলা পর্যন্ত যে হাইটটা সেটাকে আমরা বলতেছি ধরো H2, ঠিক আছে। আর এর পরবর্তীতে যে হাইট, আচ্ছা মাটি থেকে 4 তলা পর্যন্ত যে হাইটটা সেটাকে H1 বল, H1। এবং দোতলা পর্যন্ত হাইটটা মাটি থেকে কত উপরে, এটাকে ধরো H1। তাহলে আগে ছিল H2 হাইটে, পরে পড়লো, পড়ার কারণে সে কোন হাইটে আসছে, H1 হাইটে আসছে, মাটি থেকে H1 হাইট উপরে আসছে। তাহলে এই ক্ষেত্রে বিভব শক্তির চেঞ্জটা কত ভাইয়া, এই ক্ষেত্রে বিভব শক্তির চেঞ্জটা কত, mg H2 বিয়োগ mg H1। হ্যাঁ, এই ক্ষেত্রেও ভাইয়ার পরামর্শ থাকবে, এগুলো যদি ইউজ কর তাহলে অবশ্যই মডুলাস সাইনটা দিবা। তাহলে কোনটা আগে দিচ্ছ কোনটা পরে দিচ্ছ এটা নিয়ে সমস্যা নেই, না হলে কোনটা আগে দিচ্ছ কোনটা পরে দিচ্ছ, শেষ বিয়োগ আদি করতেছো নাকি আদি বিয়োগ শেষ করতেছো, বড় বিয়োগ ছোট করতেছো নাকি ছোট বিয়োগ বড় করতেছো, ওটা ম্যাটার করবে না যদি তুমি কি দাও, মডুলাস সাইন দাও। ঠিক আছে, মডুলাস সাইন দিলে এই জিনিসটা ম্যাটার করবে না। তো বিভব শক্তির পরিবর্তন এইভাবে লিখে ফেলবা। তাহলে কয়টা টাইপ দেখাইলাম বিভব শক্তির পরিবর্তন নিয়ে, দুইটা। বিভব শক্তির পরিবর্তন নিয়ে কয়টা টাইপ দেখাইলাম, দুইটা। একটা হলো একটা সুনির্দিষ্ট উচ্চতা থেকে পুরোপুরি মাটিতে চলে আসছে এরকম, তো তখন বিভব শক্তির পরিবর্তন কি সরাসরি mgh। আরেকটা কি, আরেকটা হচ্ছে ধরো একটা সুনির্দিষ্ট উচ্চতা থেকে আরেকটা সুনির্দিষ্ট উচ্চতা পর্যন্ত আসলো, তখন বিভব শক্তির পরিবর্তন কত, এই পয়েন্টের বিভব শক্তি নিবা বিয়োগ দিয়ে এই পয়েন্টের বিভব শক্তি নিবা। বিভব শক্তির পরিবর্তন mgh2 বিয়োগ mgh1 নিলা। অবশ্যই নেওয়ার সময় সামনে এবং পেছনে কি সাইন ইউজ করতে হবে, মডুলাস সাইন ইউজ করতে হবে। মডুলাস সাইন ইউজ করলে আমার ভুল যাওয়ার চান্স নাই, ঠিক আছে। তখন আর শেষ বিয়োগ আদি করলাম না আদি বিয়োগ শেষ করলাম, এটা নিয়ে সমস্যা নেই, আমার শুধু ভ্যালু হলেই হলো পার্থক্য। এরপরে কৃতকাজ, কৃতকাজ নিয়ে তেমন নতুন করে কিছু বলার নাই। কৃতকাজের সূত্র তোমরা সবাই জানো, W = AFS cos θ। যদি বল আর সরণ একই দিকে থাকে তাহলে W = Fx ইউজ করা যায়, বা জেনারেলাইজ ফর্মুলা হচ্ছে W = Fs cos θ, যেখানে F হচ্ছে বলের মান, S হচ্ছে সরণের মান, আর θ হচ্ছে বল আর সরণের মধ্যবর্তী কোণের মান, ঠিক আছে। তাহলে এই উপায়ে আমার কি তৈরি হতে পারে, তাপ তৈরি হতে পারে, ঠিক আছে। এখন উৎপন্নকৃত তাপটাকে নরমালি আমরা কিউ দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি ভাইয়া, কিউ দ্বারা প্রকাশ করি। এই তাপটা কি কি উপায়ে একটা বস্তুতে প্রযুক্ত হয় বা ব্যবহৃত হয়। একটা বস্তুর মধ্যে যদি তাপ আসে, বস্তুর দুই ধরনের ঘটনা ঘটতে পারে। এই বস্তুটাকে ধরো তাপ দিলাম, এই বস্তুর দুই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে এই বস্তুর তাপের পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন হতে পারে। এই বস্তুকে তাপ দেওয়ার ফলে এই বস্তুর তাপমাত্রা আগে ছিল 10°C, পরে 60°C হয়ে যেতে পারে, এরকম কিছু হতে পারে। আবার আরেকটা জিনিস হতে পারে, এই বস্তুতে তাপ দেওয়ার কারণে এই বস্তুটা গলে যেতে পারে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হতে পারে, কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প, এই উপায়ে পরিবর্তন হতে পারে। তাহলে তাপ কোনো বস্তুর মধ্যে আসলে দুইটা চেঞ্জ নিয়ে আসে নরমালি, তাপমাত্রার পরিবর্তন আর অবস্থার পরিবর্তন। এখন প্রশ্ন হলো তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রা আগে যদি থাকে T1, হ্যাঁ, পরবর্তীতে তাপমাত্রা চেঞ্জ হয়ে হইল ধরো T2, তাহলে তাপমাত্রার পরিবর্তন T1 থেকে T2 করতে কত তাপের প্রয়োজন, কতটুকু তাপের প্রয়োজন, সেটা আমরা ভ্যালু হিসাব করব কি ms ডেল থিটা। আমরা একটা ফর্মুলা পড়ছিলাম, এখনো সেটাই আছে, খালি আমরা থিটাটাকে টি দিয়ে প্রকাশ করি আর কি আমাদের এইচএসসি লেভেলে। বা থিটা দিয়ে প্রকাশ করলেও যে ভুল যাবে এমন কোনো কথা নেই। কেউ যদি চায় যে ms ডেল থিটা দিয়ে লিখবে, TW বিয়োগ T1 না লিখে ডেল থিটা লিখবে, কোনো সমস্যা নেই, লিখতে পারে, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে এম কি, এম হচ্ছে বস্তুর, লিখো ভর। এস কি, এস নিয়ে একটু ডিটেলস আলোচনা করব। এস কে আমরা বলি আপেক্ষিক, কোন বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ। এই জিনিসটা কি জানতা, এই জিনিসটা কি তোমরা জানতা, 9 10 এ নরমালি ছিল, তোমাদের তো এই চ্যাপ্টারটা ছিল না, এর জন্য আমি বলতেছি এই জিনিসটা কি তোমরা চিনো। এস, এস কে নিয়ে কি পড়াশোনা হয়েছে তোমাদের আগে, আপেক্ষিক তাপ। আচ্ছা, বেশিরভাগই বলতেছো জি, আবার কেউ কেউ আবার নাও বলতেছে, ঠিক আছে। আচ্ছা, ছোট করে আমি বলে দিই, কোনো সমস্যা নেই। আমরা সকল বস্তুকে তাপ দিলে কি সমান পরিমাণ তাপমাত্রা বাড়বে। ধরো তুমি পানিকে যে 200 জুল তাপ দিলা, কথার কথা, পানির যতটুকু তাপমাত্রা বাড়বে, ওই 200 জুল তাপ তুমি পানিকে না দিয়ে লোহাকে দিলে কি অতটুকুই তাপমাত্রা বাড়বে, বাড়বে না। সকল বস্তুকে তাপ দিলে কিন্তু সমান পরিমাণের তাপমাত্রা বাড়বে না। এই যে বস্তুর একটা বৈশিষ্ট্যগত কারণে কোনো বস্তুতে একটু বেশি তাপমাত্রা বাড়ে একই তাপ দেওয়ার কারণে, কোনো বস্তুতে একটু কম তাপমাত্রা বাড়ে একই তাপ দেওয়ার কারণে, এই রাশিটাই হচ্ছে কি এস। যেই ধর্মের কারণে বস্তুর উপাদানের ধর্ম, এটা কার ধর্ম, উপাদানের, উপাদানের উপর নির্ভর করে, ঠিক আছে। তো
তো এই যেই বৈশিষ্ট্যর কারণে, বস্তুর যে উপাদানগত ধর্মের কারণে তার মধ্যে তাপ দিলে কতটুকু তাপ বাড়বে বা কমবে, এই জিনিসটা কোন ভ্যালু দ্বারা আসে? এস দ্বারা। ধরো আমি তোমাকে একটু এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তোমাদের বুঝতে অনেক সহজ হবে, ঠিক আছে? আমি একটু এই পেজটাতে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, তাহলে তোমাদের বুঝাইতে পারবো। পানির জন্য এস, পানি মানে পানির আপেক্ষিক তাপ যেটা, সেটা হচ্ছে কত? 4200, এই ভ্যালুটা। পানির জন্য এত। তো এই যে পানির আপেক্ষিক তাপের ভ্যালু এত, হ্যাঁ, বায়ুর জন্য এটা কম, বায়ুর জন্য এটা অনেক কম। তো আমরা গরমকালে যখন খেলাধুলা করে আসি, খেলাধুলা করে বাসায় আসি, বাসায় আসার পরে আমরা ট্যাপের পানি ছাড়ি অথবা মগে কিছু পানি নিয়ে হাত মুখ যখন ধুই, আমাদের একটু ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে। মানে কি, চারপাশের বাতাসের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার চেয়ে পানির তাপমাত্রাকে একটু ঠান্ডা লাগতেছে। কারণটা কি? সম্ভব সবকিছুর তাপমাত্রা সমান হয়ে যাওয়ার কথা না, সবাই তো সবার সাথে এক্সপোজড। যদি সমান বিভিন্ন তাপমাত্রার বস্তু প্রত্যেকের সাথে সংযুক্ত থাকে, তাহলে সবার তাপমাত্রা সমান হয়ে যাওয়ার কথা, কিন্তু পানির তাপমাত্রাটা একটু কম কেন? এটার কারণটা হচ্ছে এই যে, ধরো এইটা ওয়াটার, এই যে পানি এখানে আছে, হ্যাঁ, এটা পানি, আর এই যে সূর্য, মাঝখানে কি আছে? মাঝখানে এই যে বায়ু, এগুলো হচ্ছে বায়ু, ওকে, এয়ার। তো বাতাসের আর পানির তাপমাত্রাগত ডিফারেন্সের কারণ থাকে, সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো, সূর্য কিন্তু সমান তাপই দিচ্ছে, মোরলেস। সূর্য এখানে যা তাপ দিচ্ছে, এই বাতাসের হয়ে সেই তাপই কিন্তু দিতেছে, মানে সবাই একই তাপ পাচ্ছে। সবাই একই তাপ পাইলেও সূর্যের এস, সরি সূর্য না, বাতাসের এস, বায়ুর এস অনেক কম কাটছে পানির এসের চেয়ে। পানির এসটা 4200 অ্যারাউন্ড, বাতাসের এসটা হচ্ছে প্রায় 1000-এর মতন আর কি, হ্যাঁ। তো এটা অনেক অল্প। তো অল্প হওয়াতে যেটা হয়েছে সেটা হচ্ছে, এখানে এই যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলার আবার একক আছে। এই 4200 যে বললাম না, এটার একক আছে। একক হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, হ্যাঁ, জুল পার কেজি পার কেলভিন। এটা দিয়ে কি বোঝায় জানো? এটা দিয়ে বোঝায় যে এই যে পানির 1 কেজি পানি নিলা, এই পানি তো অনেক কেজির হইতে পারে, 1 কেজি পানির 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে বা কমাতে, মানে তোমার 1 কেজি পানি নিলা, 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে চাও, বাড়াতে বা কমাতে 4200 জুল তাপ লাগবে। 4200 জুল তাপ লাগবে, মানে তুমি যদি 4200 জুল তাপ তাকে দাও, তাহলে এখানে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়বে, ঠিক আছে? যেটা বাতাসের ক্ষেত্রে নিয়ার অ্যারাউন্ড, এটা 1000-এর মতন, বা ধরে নাও 1500। বাতাস তো মিশ্র কমপ্লেক্স জিনিস, তো এটার ভ্যালু যে কোনো হতে পারে, আমি আপাতত ধরে নিচ্ছি হচ্ছে 1000, হ্যাঁ, এরকম আর কি, নিয়ার অ্যারাউন্ড। সেই জায়গায় বাতাসে 1 কেজি পরিমাণ বাতাস যদি নাও, 1 কেজি পরিমাণ বাতাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তোমার 1000 জুল তাপ হলেই হবে। তাহলে দেখো, সূর্য কিন্তু সমান পরিমাণের তাপই দিচ্ছে, বাতাসকেও যা দিচ্ছে মোরলেস পানিকেও তাই দিচ্ছে। বাট বাতাসের চেয়ে পানিতে কি 4 গুণ বেশি তাপ লাগছে? 1000 কই আর 4200 কই, তাই না? 4 গুণ বেশি তাপ লাগতেছে। তাহলে সূর্য যদি সাপোজ সূর্য 10,000 জুল তাপ দিতেছে, বাতাসকেও 10,000 জুল তাপ দিচ্ছে, পানিকেও 10,000 জুল তাপ দিচ্ছে। তো বাতাস 10,000 জুল তাপ পাইলে 10 কেলভিন তার বেড়ে যাবে, কারণ প্রতি 1000 জুলে 1 কেলভিন বাড়ে। 10,000 জুল পাইলে তার 10 কেলভিন বাড়বে, তাই না? ঐকিক নিয়ম করছি, 1000 জুলে 1 কেলভিন বাড়লে 10,000 জুলে কত কেলভিন? 10টা 1000 মানে 10 কেলভিন। আর সেই জায়গায় পানির ক্ষেত্রে এটা 4200, 10,000-এর মধ্যে 10,000 জুল তাপ যদি পানি পায়, 10,000-এর মধ্যে কয়টা 4200 আছে? অ্যারাউন্ড 2 কেলভিনের মতন বাড়বে। তাহলে সূর্য একই তাপ দিলেও বাতাসের তাপমাত্রা যতটুকু বাড়তে পারতেছে, পানির তাপমাত্রা কিন্তু ততটুকু বাড়তেছে না। এটাই পানির একটা বৈশিষ্ট্য, যে পানির আপেক্ষিক তাপের ভ্যালু এত। যেই কারণে দিনের বেলায় তুমি যদি দেখো, পানির তাপমাত্রাটা, ধরো বাতাসের তাপমাত্রাটা অ্যারাউন্ড, ধরো 30 ডিগ্রি সেলসিয়াস যদি ওয়েদারে চলে, 30 ডিগ্রি সেলসিয়াস যদি, পানির তাপমাত্রা অ্যারাউন্ড 25 ডিগ্রি সেলসিয়াস থাকে।
25 ডিগ্রি সেলসিয়াস, মানে কম থাকে। হ্যাঁ, স্বাভাবিক যে বাতাসের তাপমাত্রা সেটার চেয়ে পানির তাপমাত্রা কম থাকে, যে কারণে আমরা খেলাধুলা করে আসলাম, বাতাসের সাথে যখন সংস্পর্শে আসি, খেলাধুলার পরে যখন আমি হাত মুখ ধুই, হাত মুখ ধুইলে দেখা যায় কি পানিটা একটু ঠান্ডা। বুঝতে পারছো? কারণ পানির আপেক্ষিক তাপের ভ্যালুটা বাতাসের আপেক্ষিক তাপের ভ্যালুর চেয়ে বেশি। ঠিক আছে? তো এটা শুধুমাত্র বাড়ানোর ক্ষেত্রেই না, কমানোর ক্ষেত্রেও তাই। তোমরা যদি খেয়াল করে থাকো, যদিও আমরা আমাদের দেশে এটা খেয়াল করা ডিফিকাল্ট, বাট মিডল ইস্ট বা অন্যান্য কান্ট্রিতে যদি দেখো, অন্যান্য কান্ট্রিতে কিন্তু রাত যখন হয়, রাত হলে বাতাসটা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, কারণ ওখানে তো জলীয় বাষ্প কম, বাতাসটা ক্লিন, তো অনেক পরিমাণের তাপ। রাতের বেলা কি হয়, দিনের বেলা যেমন সূর্য তাপ দেয়, রাতের বেলা কি হয়, মহাশূন্যে পৃথিবী তাপ ছেড়ে দেয় না, মহাশূন্যে পৃথিবী তাপ ছেড়ে দেয়, তারপর পৃথিবী একটু ঠান্ডা হয়। তো এই বাতাসটা প্রতি 1000 জুল তাপ পাইলে যেমন বাতাসের তাপমাত্রা 1 কেলভিন বাইরে যেত, তেমনি বাতাস যদি 1000 জুল তাপ ছেড়ে দেয় তাইলে তার 1 কেলভিন তাপমাত্রা কমে যাবে। মানে এটা শুধুমাত্র বাড়ার ক্ষেত্রে না, এটা কমার ক্ষেত্রেও তাই। পানির ক্ষেত্রে যেমন 1 কেজি পানির 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে 4200 জুল তাপ লাগে, তেমনি পানি ঠান্ডা হইতে চায়, তাইলে পানি 4200 জুল পরিমাণ তাপ যদি ছেড়ে দেয়, পানি যদি 4200 জুল পরিমাণ তাপ ছেড়ে দেয়, তাহলে পানির তাপমাত্রা 1 কেলভিন কমবে। ওর 1 কেলভিন বাড়াইতে হইলেও যেমন 4200 জুল তাপ দরকার, 1 কেলভিন তাপমাত্রা কমাইতে হইলেও 4200 জুল তাপ ছেড়ে দেওয়া দরকার। বুঝতে পারছো? তাই এই আপেক্ষিক তাপের কনসেপ্টটা খুব বেশি জরুরি। আমাদের চারপাশে কিন্তু প্রতিদিনই আমরা এই জিনিসটাকে ফেস করতেছি, যেই কারণে আমরা গরমকালে যখন পানি ধরি ঠান্ডা লাগে, আবার মিডল ইস্ট বা ওই কান্ট্রিগুলোতে রাতের বেলা বাতাস ঠান্ডা হয়ে গেছে, শীতকালের মতন বাতাস ঠান্ডা হয়ে গেছে, বাট পানিকে ধরে দেখবা গরম আছে, পানিকে ধরে দেখবা গরম, কারণ বাতাস তো 1000 জুল তাপ ছেড়ে দিয়ে 1 কেলভিন কমে গেল, আরো 1000 জুল তাপ ছেড়ে দিয়ে আরো 1 কেলভিন কমে গেল, আরো 1000 জুল তাপ ছেড়ে দিয়ে আরো 1 কেলভিন কমে গেল। সেই তুলনায় পানি কিন্তু 4200 জুল তাপ ছাড়লে 1 কেলভিন কমে। তো ওর ঠান্ডা হইতে একটু সময় লাগে বেশি, গরম হইতেও সময় লাগে বেশি, ঠান্ডা হইতেও সময় লাগে বেশি। তো আপেক্ষিক তাপের কনসেপ্টটা আশা করি বুঝাইতে পারছি। আপেক্ষিক তাপ বস্তু ওয়াইজ আলাদা হয়, যেমন পানি আর বায়ু নিয়ে আমি বুঝালাম, তেমনি বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তো আপেক্ষিক তাপের সংজ্ঞাটা একটু লিখে রাখো, তাহলে তোমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, সংজ্ঞাটা একটু লিখে রাখো, আপেক্ষিক তাপের সংজ্ঞা। হ্যাঁ, কোন বস্তুর একক ভরের তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে বা কমাতে বা পরিবর্তন করতেও বলতে পারো। হ্যাঁ, যে পরিমাণ তাপ লাগে, এককটা দেখলেও বোঝা যায়, 4200 জুল পার কেজি পার কেলভিন, অর্থাৎ 1 কেজি ভরের বস্তুর 1 কেলভিন পরিমাণ তাপমাত্রা বাড়াতে বা কমাতে যে পরিমাণের জুল লাগে, জুল মানে কি তাপ লাগে, সেটাই হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ। ঠিক আছে, ক্লিয়ার? এককটা কি জুল পার কেজি পার কেলভিন। বুঝতে পারছো? এই কারণে কি শীতের সময় পানি কিছুটা গরম অনুভূত হয়? এক্স্যাক্টলি এই কারণে শীতের সময় পানি কিছুটা গরম অনুভূত হয়। ঠিক আছে, বুঝতে পারছো? এটা কিন্তু ওপেন ওয়াটার নিয়ে কথাবার্তা বলছি, যে মানে খোলা যে পানিগুলা, উন্মুক্ত পানিগুলা। ঠিক আছে, নর্মালি আমাদের ট্যাঙ্কের ভেতরে যে পানিটা থাকে সেটা না, কারণ ওটা তো আর বায়ুর সাথে উন্মুক্ত না। ঠিক আছে, আচ্ছা। তো মিডল ইস্ট বা ওই কান্ট্রিগুলোতে তুমি এগুলো আসলে বেশি ফিল করতে পারবা, ওদের তো আর্দ্রতাটা কম, বায়ুর যে আর্দ্রতা সে আর্দ্রতা কম, কারণ বায়ুর আর্দ্রতা আবার আরেক জিনিস। বায়ুর আর্দ্রতা হচ্ছে বায়ুর মধ্যেই পানির কণা আছে। বাংলাদেশ বা এই কান্ট্রিগুলোতে আর্দ্রতা অনেক বেশি, আর্দ্রতা অনেক বেশি হওয়ার কারণে তাপটা ধরে রাখে। যদি আর্দ্রতা কম হইতো তাহলে ঘাম কম হয় ওই কান্ট্রিগুলোতে, অ্যান্ড ওই কান্ট্রিগুলোতে দেখবা দিনের বেলা অনেক গরম। তুমি দেখবা রাত আর দিনের তাপমাত্রা পার্থক্য অনেক বেশি, দিনের বেলা অনেক গরম আর রাতের বেলা কম্বল নিয়ে ঘুমাতে হয়। এই কারণে তুমি শুনে দেখবা যে যারা হজ করতে যায়, মানে তোমাদের চারপাশে যদি তোমাদের কোনো আত্মীয় স্বজন হজ করতে যায়, তার থেকে অনুভূতি নিলে দেখবা যে দিনের বেলা অনেক গরম, রাতের বেলা আবার কম্বল নিয়ে ঘুমাতে হয়। মানে বাতাসের যে আপেক্ষিক তাপ সেটা কম হওয়ার কারণে এটা হচ্ছে। দিনের বেলা সে অনেক দ্রুত তাপমাত্রার বাইরে যাচ্ছে তাপ নিয়ে, কারণ তার আপেক্ষিক তাপের ভ্যালু কম। আর রাতের বেলা আপেক্ষিক তাপের ভ্যালু কম হওয়ার কারণেই সে তাপ ছেড়ে দিয়ে দ্রুত ঠান্ডা হয়ে যায়।
সেই তুলনায় পানির তাপমাত্রা বাড়তেও সময় লাগে, কমতেও সময় লাগে। তো পানির তাপমাত্রাটা মোরলেস একটু স্টেবল, বাট বাতাসের তাপমাত্রা দিন আর রাতের মধ্যে পার্থক্য অনেক বেশি। বুঝতে পারছো? আচ্ছা, বৃষ্টির ক্ষেত্রে কিরকম? বৃষ্টি বা ওগুলো আলাদা জিনিস, ওইটা তোমরা পড়বা আদর্শ গ্যাস চ্যাপ্টারটাতে। আপেক্ষিক আর্দ্রতা এই কনসেপ্টগুলো তোমাদের সবই আছে, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই, সবই তোমরা পড়বা। আচ্ছা, যেখানে ছিলাম আমরা ফর্মুলা পড়তেছিলাম যে কোনো বস্তুর উপরে তাপ আসলে সেই বস্তুর তাপমাত্রা চেঞ্জ হবে। তাপমাত্রা চেঞ্জ হইতে তো একটা তাপ লাগে। ধরো তুমি একটা বস্তুকে কত তাপ দিলে তার তাপমাত্রা কত পরিমাণে চেঞ্জ হবে সেটা তুমি জানতে চাও, তো তুমি এই ফর্মুলাতে জানতে পারো। সেই ফর্মুলা হচ্ছে ms T2 - T1। T2 কি? শেষ তাপমাত্রা। T2 কি? শেষ তাপমাত্রা। আর T1 কি? আদি তাপমাত্রা। ওই যে তাপমাত্রা চেঞ্জ হওয়ার আগে তার যা তাপমাত্রা ছিল, আর T1 হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হওয়ার আগে তার যে তাপমাত্রা ছিল এটা T1, T2 হচ্ছে তাপমাত্রা চেঞ্জ হওয়ার পরে শেষ যে তার তাপমাত্রাটা অর্জন হয়েছে সেটা। তো এখানে তুমি যখন করবা অবশ্যই ক্যালভিন ভ্যালু ইউজ করতে হবে, ঠিক আছে? T2 T1 এর ক্যালভিন ভ্যালু ইউজ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, যদিও আমি বলি যে তাপমাত্রার পরিবর্তন আমরা গত ক্লাসেই পড়ছি, ক্যালভিনে যা ডিগ্রি সেলসিয়াসে তাই না? তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তন, ধরো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন আর 1 কেলভিনের পরিবর্তন সেম না? সেম। তো যদি T2 বিয়োগ T1 করো, তুমি T2 T1 এদেরকে ক্যালভিনে বসাইলে বিয়োগ করলে যা মান পাবা, তুমি T2 T1 কে ডিগ্রি সেলসিয়াসে বসাইলে বিয়োগ করলে তাই মান পাবা, কারণ তাপমাত্রার পরিবর্তন ক্যালভিনেও যা ডিগ্রি সেলসিয়াসেও তা, বাট ফারেনহাইটে বসাইলে হবে না। নর্মালি আমরা সবসময় ক্যালভিনে নিয়ে বসানোটাই বেশি প্রেফার করি। আমরা বেশিরভাগ ক্ষেত্রে ক্যালভিনে নিয়েই বসাবো। ডিগ্রি সেলসিয়াসে বসাইলেও ভুল নাই, বাট ক্যালভিনেরটা বেশি উপযোগী। আচ্ছা, এই আপেক্ষিক তাপের 3টা ভ্যালু তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এগুলো একদম খুবই আসে 3টা ভ্যালু। পানির জন্য, যেটা আমি অলরেডি বলছি তোমাদেরকে, পানির জন্য এস এর ভ্যালু কত? 4200। তারপরে হচ্ছে বরফের জন্য হচ্ছে 2100। তারপরে হচ্ছে বাষ্পের জন্য এস হচ্ছে 2000। এই ভ্যালুগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? তো এই 3টা ভ্যালু কিন্তু বলে দিবে না, এটা মুখস্থ রাখতে হবে। বরফের জন্য আপেক্ষিক তাপের ভ্যালু, পানির জন্য আপেক্ষিক তাপের ভ্যালু, বাষ্পের জন্য আপেক্ষিক তাপের ভ্যালু, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম, এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের জন্য যেই পরিমাণের তাপ দরকার। হ্যাঁ, তো এটাই হচ্ছে কিউ, ঠিক আছে? এটাই হচ্ছে কিউ। আচ্ছা, এরপরে আসো অবস্থার পরিবর্তন। অবস্থার পরিবর্তন মানে কি? অবস্থার পরিবর্তন হচ্ছে পানি থেকে বাষ্প হওয়া, বরফ থেকে পানি হওয়া, এই কনভার্সনগুলো। অর্থাৎ এখানেও তাপ লাগে। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 0 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে, বা 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে তুমি 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিতে চাও, লিখো আমার সাথে সাথে। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে তুমি 0 ডিগ্রি সেলসিয়াসের পানি নিতে চাও। দেখে মনে হচ্ছে কোনো তাপমাত্রার চেঞ্জ নেই, মনে হইতে পারে কোনো তাপ দরকার নেই, আসলে দরকার আছে। এই সময়ও তাপ লাগে, তাপ ছাড়া এই জিনিসটা হবে না। এই যে কনভার্সনটা, এই কনভার্সনটার জন্য কি তোমার তাপ লাগবে। যে পরিমাণের তাপ লাগবে 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নেওয়ার জন্য, সেই তাপটাকে আমরা একটা সূত্র দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে mLF। এটা হচ্ছে অবস্থা পরিবর্তন। অবস্থাকে আরো ক্লিয়ারলি যদি বলি, সলিড থেকে লিকুইড এ যাওয়ার সময় তোমার কি পরিমাণের তাপ লাগবে, সেই তাপের পরিমাণটা হচ্ছে কিউ ইকুয়াল টু mLF। এম কি? এম এর পরিচয় কি? এম এর পরিচয় হচ্ছে ভর। যেই পরিমাণের ভরকে তুমি কনভার্ট করে দিতে চাও, সাপোজ ধরো 5 কেজি 0 ডিগ্রি সেলসিয়াসের বরফকে 5 কেজি 0 ডিগ্রি সেলসিয়াসের পানিতে কনভার্ট করতে চাও, তাহলে এম এর ভ্যালু কত? 5। 5 কেজি বরফ না নিয়ে 10 কেজি বরফ নিলে এম এর ভ্যালু 10, ঠিক আছে? আচ্ছা, এলএফ এর ফুল ফর্মটা আমার সাথে সাথে একটু লিখো। এলএফ এর ফুল ফর্মটা আমার সাথে সাথে একটু লিখো। এল কে আমরা বলি ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ল্যাটেন্ট হিট অফ ফিউশন। ল্যাটেন্ট জিনিসটা কি? ল্যাটেন্ট জিনিসটা হচ্ছে সুপ্ত। সুপ্ত মানে লুকানো। হ্যাঁ, সুপ্ত তাপ, এই জিনিসটাকে ল্যাটেন্ট হিট মানে সুপ্ত তাপ এভাবে বলা যায়। হ্যাঁ, আর ফিউশনের মানে কি? ফিউশনের মানে হচ্ছে গলন। মানে এটাকে একবারে বলে গলনের
আপেক্ষিক সুপ্ত তাপ, এটাকে একবারে বলে কি গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এটাও কিসের উপর ডিপেন্ড করে ভাইয়া? এটাও ডিপেন্ড করে বস্তুটার উপরে, বস্তুটার উপরে, অর্থাৎ তুমি কোন সাবস্টেন্স নিয়ে কাজ করতেছো, এটাও উপাদানের উপরে ডিপেন্ড করে। লিখে রাখো উপাদান। উপাদানের উপর ডিপেন্ড করে। ধরো তুমি সীসা নিলা, সীসার 0 ডিগ্রি, সীসারও তো গলনাঙ্ক আছে, সীসার গলনাঙ্ক মানে 327 মনে হয়। সীসার যদি গলনাঙ্ক, সীসা কঠিন পদার্থ হিসেবে নিলা, এই সীসাটাকে তুমি গলায় লিকুইড সীসাতে কনভার্ট করতে যাচ্ছ, তাহলে গলনাঙ্কের তাপমাত্রার সমান কঠিন সীসা নিলাম, সেটাকে আমি গলায় লিকুইড সীসাতে কনভার্ট করতে যাচ্ছি, তাহলে আমার যেই তাপ লাগবে সেই জায়গায় বরফ নিলাম, গলনাঙ্কের তাপমাত্রায় বরফ নিলাম, সেই বরফটাকে গলায় আমি পানিতে কনভার্ট করতে যাচ্ছি, আমার কি একই তাপ লাগবে? অবশ্যই না, ভিন্নতা আছে। এই এলএফ এর ভ্যালুটা এই জায়গায় পার্থক্যটা করে দিবে। সীসার জন্য এলএফ এর ভ্যালু একটা, পানির জন্য এলএফ এর ভ্যালু আরেকটা। তো তোমাদের অন্যান্য মেটালের ক্ষেত্রে বা ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে এলএফ এর ভ্যালু না জানলেও তোমার অবশ্যই পানির এলএফ এর ভ্যালু জানতে হবে। পানির এলএফ কত? H2O এর ক্ষেত্রে পানি না লিখে H2O লেখো, কারণ আমরা তো বরফ টু পানি, পানি টু বরফ এগুলো নিব, তাই না? H2O লেখো। H2O এর ক্ষেত্রে এর এলএফ কত? 3.36 ইন্টু 10⁻5 এত জুল পার কেজি। এটার এককটাও লিখো, এত জুল পার কেজি। এই ভ্যালুটা মুখস্থ রাখতে হবে তোমাদের। এই ভ্যালুটা কি ইন্ডিকেট করতেছে? এই ভ্যালুটা ইন্ডিকেট করতেছে প্রতি 1 কেজি বরফকে তুমি যদি কনভার্ট করতে চাও প্রতি 1 কেজি পানিতে, তাহলে কত তাপ লাগবে। দেখো এককটার দিকে তাকাইলেই বোঝা যায়। 3.36 ইন্টু 10⁻5 জুল পার কেজি, অর্থাৎ প্রতি 1 কেজি বরফকে 1 কেজি পানিতে কনভার্ট করতে কত তাপ লাগবে? 3.36 ইন্টু 10⁻5 জুল তাপ লাগবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? গেল। এখন এইটা কিন্তু আমরা পড়ছি সলিড থেকে লিকুইডে নেওয়ার ক্ষেত্রে। এখন সলিড থেকে লিকুইড ছাড়া আমরা তো লিকুইড থেকে বাষ্প সেখানেও নিতে পারি, তাই না? লিকুইড থেকে বাষ্পতেও নিতে পারি, এটাও লিখে রাখো আমার সাথে সাথে। লিকুইড টু ভেপার, ঠিক আছে? লিকুইড টু ভেপার যদি তুমি নাও, অর্থাৎ তরল থেকে বাষ্পে যদি তুমি নাও, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার তাপ লাগবে। যেমন এমন একটা এক্সাম্পল হচ্ছে 100°C পানি কেউ যদি কনভার্ট করে 100°C বাষ্পে, এই যে এই কনভার্সনের সময়ও কিন্তু তার তাপ লাগবে, তাপ ছাড়া কিন্তু কিছুই হবে না। হ্যাঁ, কত তাপ লাগবে তার, এটার ভ্যালুটাও একটা ফর্মুলা দিয়ে আসে, সেটা বলে mLv। অনেকটা একই রকম ফর্মুলা দুইটা, একটা হচ্ছে mLf, একটা mLv। এখানে m কি ইন্ডিকেট করে? m হচ্ছে ভর, যেই পরিমাণ ভরের পানিকে তুমি বাষ্পে কনভার্ট করতে যাচ্ছ m এর জায়গায় সেটা বসাবা। lv কি? lv হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন, ল্যাটেন্ট হিট অফ ভেপারাইজেশন। ঠিক আছে, এলভিটাও কিসের উপর ডিপেন্ড করে? কোন সাবস্টেন্স বা কোন উপাদান নিয়ে কাজ করতেছো সেটার উপর নির্ভর করে। তো এলভি এর ভ্যালু তোমাদের মুখস্থ রাখা লাগবে পানির জন্য। লিখে রাখো H2O এর LV is equal to 2.26 into 10⁻6 এত জুল পার কেজি। তার মানে কি 100°C 1 কেজি পানি নিলে সেই 1 কেজি পানিকে 100°C বাষ্পে কনভার্ট করতে চাইলে তোমার কতটুকু তাপ লাগবে? প্রতি কেজির জন্য 2.26 into 10⁻6 জুল তাপ লাগবে। 1 কেজি না নিয়ে 10 কেজি যদি নাও, তাহলে কিভাবে বের করবো ওই তাপের পরিমাণ? এই সূত্র দিয়ে এম এর জায়গায় ভ্যালু বসাই দিবা। যত কেজি পানি নিচ্ছ তুমি, যেটাকে বাষ্পে কনভার্ট করতে যাচ্ছ, এম এর জায়গায় ওই ভ্যালু বসাবা, এলভি এর জায়গায় এটা মুখস্থ বসাই দিবা, তাহলেই তোমার কিউ চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? তো এই জিনিসগুলো বেসিক্যালি 9-10 এর পড়া ছিল। আমি 9-10 এর জিনিসটা একটু রিক্যাপ করলাম, কারণ 9-10 এ তোমাদের বললাম তাপ চ্যাপ্টারটা ছিল না, সে কারণে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপের সূত্র কোনটা? অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপের সূত্র কোনটা? দুইটা। একটা হচ্ছে Q = mLf, আরেকটা হচ্ছে কি
এমএলভি। কখন এমএলএফ ইউজ করব, কখন এমএলভি ইউজ করব? যদি কঠিন থেকে তরলে নেওয়ার ব্যাপার থাকে, সলিড টু লিকুইড ট্রান্সফরমেশন থাকে, তাহলে আমি এমএলএফ ইউজ করব। আর যদি লিকুইড থেকে ভেপার অর্থাৎ তরল থেকে বাষ্পে রূপান্তরের ব্যাপার থাকে, তখন আমি এমএলভি ইউজ করব। এলএফ এলবি পানির জন্য হলে বলে দিবে না, মুখস্থ থাকতে হবে, যেটা আমি লিখে দিছি, তাই না? এই যে এই ভ্যালুগুলো মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? এই ভ্যালুগুলো মুখস্থ থাকতে হবে। আর যদি পানি ছাড়া অন্য সাবস্ট্যান্স হয়, অন্য উপাদান হয়, তাহলে তোমাকে এই ভ্যালুগুলো বলে দিবে, ঠিক আছে? ক্লিয়ার? এই চারটা সবাই লিখে ফেলো, তাহলেই হবে। এই পাশ থেকে আমরা পাবো কিভাবে তাপ তৈরি হয়েছে, এই পাশে আমরা দিব এই তাপটা কিভাবে ব্যবহার হবে, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারছো? ওকে, আচ্ছা, প্রথমে ছোট্ট একটা আমি কনসেপ্ট তোমাদের দেখাবো, তারপরে আমি একটা ছোট্ট ম্যাথ করবো আর কি, 9-10 একটা ছোট্ট ম্যাথ, যেটার মাধ্যমে তোমাদের ওই তাপমাত্রার পরিবর্তন আর অবস্থার পরিবর্তনের কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। তারপরে আমি এইচএসসির ম্যাথে চলে যাব, ঠিক আছে? লিখা হলে বলিও। লিখছো? লিখা হলে বলবা। ওকে ফাইন। ভেপ মানে কি? ভেপার। ভেপার মানে বাষ্প। ভেপার মানে বাষ্প। আচ্ছা, ছোট্ট একটা ম্যাথ, 9-10 ম্যাথ। হ্যাঁ, 9-10 একটা ছোট্ট ম্যাথ আমরা একটু করি, তাহলে আমাদের জন্য কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ধরো তোমাকে বললো -5°C 5 কেজি বরফকে 120°C বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত? বাষ্পে পরিণত করতে তাপ কত লাগবে জানতে চাইছে, ঠিক আছে? ক্লিয়ার? এই জিনিসটা জানতে চাইছে। -5°C বরফকে 120°C বাষ্পে পরিণত করতে প্রয়োজনীয় তাপ কত? এটা কি একবারে হবে? এক চান্সে হবে? এক চান্সে হবে না। এটা প্রথমত তোমার আগে সেগমেন্ট ওয়াইজ ভাগ করতে হবে, কয়টা সেগমেন্ট আছে। ডিরেক্ট তো এই কনভার্সনটা হবে না, তাই না? তো প্রথমত তোমার কাছে কি আছে? -5°C আইস। হ্যাঁ, এইটা ফার্স্টে গলনাঙ্ক পর্যন্ত যাবে। পানির গলনাঙ্ক কত? 0°C। এটা ফার্স্টে 0°C আইস হবে। হ্যাঁ, হইল। তারপরে এই 0°C আইস কিসে যাবে? 0°C ওয়াটারে যাবে। দেখো, আমরা যখন ধাপগুলো সাজাবো, এই ধাপগুলো সাজানোর সময় এক একটা ধাপে হয় তাপমাত্রার পরিবর্তন রাখবো অথবা অবস্থার পরিবর্তন রাখবো, 1 বাই 1, একটার পর একটা হবে, ধাপে ধাপে হবে, ঠিক আছে? তাহলে এই ধাপে আমি কি করছি? প্রথমত গলনাঙ্ক পর্যন্ত গেছি, -5°C আইস 0°C আইসে গেছে। কোনো অবস্থার চেঞ্জ হয়েছে? নাই, অবস্থার চেঞ্জ হয় নাই। এখানে শুধুই তাপমাত্রার পরিবর্তন হয়েছে, আর এখানে অবস্থার চেঞ্জ হয়েছে, তাই না? তেমনি 0°C ওয়াটার, এইটা তাপমাত্রা চেঞ্জ করে কোথায় যাবে? 100°C ওয়াটারে যাবে, ঠিক আছে? ওকে, তারপরে কি হবে? 100°C ওয়াটার, এইটা স্ফুটনাঙ্কে গেল। স্ফুটনাঙ্কে যাওয়ার পরে এটা অবস্থা চেঞ্জ করবে, 100°C স্টিম বা ভেপারে কনভার্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে 100°C স্টিম বা বাষ্প বা ভেপারও বলতে পারো, একই কথা। হ্যাঁ, এটা কনভার্ট হবে কিসে? 120°C বাষ্প বা স্টিমে। এইভাবে ধাপগুলো হবে। তুমি যখন ধাপগুলো সাজাবা ঠিক আমার মতনই সাজাবা, অর্থাৎ কোনো ধাপে হয় তাপমাত্রার পরিবর্তন, না হয় অবস্থার পরিবর্তন। একটা ধাপে কখনোই দুইটা জিনিস আনবা না, হয় একটা ধাপে তাপমাত্রার পরিবর্তন থাকবে, না হয় অবস্থার পরিবর্তন থাকবে। যেমন আমার এখানে কি শুধুই তাপমাত্রার পরিবর্তন, এটাতে শুধুই অবস্থার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন নাই। এখানে শুধুই তাপমাত্রার পরিবর্তন, অবস্থার পরিবর্তন নাই। এখানে শুধুই অবস্থার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন নাই। এখানে আবার শুধুই তাপমাত্রার পরিবর্তন। এই 6টা ধাপই হতে পারে, এর বেশি ধাপ আর হওয়া সম্ভব না। 6টা মানে এই 5টা ধাপই হতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে এবার চলো আমরা এখানে শুরু করে ফেলি। প্রথমত এই ধাপে কি পরিমাণের তাপ লাগবে সেটাকে আমরা ধরলাম Q1 ইজ ইকুয়াল টু তাপমাত্রার পরিবর্তন, তো এম এস ডেল থিটা,
তাই না, বা তাপমাত্রার পরিবর্তনটা। তাপমাত্রার পরিবর্তন কত ভাইয়া? তুমি চাইলে ডিগ্রি সেলসিয়াসের মানগুলো ইউজ করতে পারো, অথবা তুমি যদি চাও তাদেরকে ক্যালভিনে নিয়ে ইউজ করবা, সেটাও তুমি করতে পারো। কারণ আমরা জানি ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বিয়োগ করলে যেই মান আসবে, ক্যালভিনে তাপমাত্রা বিয়োগ করলে একই মান আসবে। ঠিক আছে, তো আমরা ডিগ্রি সেলসিয়াসই করি আপাতত, জাস্ট বোঝানোর জন্য আর কি। তুমি চাইলে ক্যালভিনে নিয়ে এটাকেও ক্যালভিনে এটাকেও ক্যালভিনে নিয়ে করতে পারো। হ্যাঁ, তাহলে শেষ তাপমাত্রা কত? 0। আদি তাপমাত্রা কত? -5। তাহলে এটা কিন্তু ফর্মুলার মাইনাস, দেন আরেকটা জিনিস আসবে, সেটা কি? মানের মাইনাস, -5 মান। হ্যাঁ, তাহলে জিনিসটা দাঁড়াইলো মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, শেষ বিয়োগ আদি। ঠিক আছে, এখন এখানে লেখার ক্ষেত্রে একটা জিনিস সাবধান, এম এর ভ্যালু কত? 5 কেজি, তাই না? 5 কেজি বসাইলা। এস কোনটা বসাবা? এস হচ্ছে বরফেরটা, এখানে বরফের এস বসবে। 4200 বসাই দিলে কিন্তু কাটা খাবা। এখানে বরফের এস কত? 2100 বসাইতে হবে। বরফের এস বলে দিবে না কিন্তু কেউ। ঠিক আছে, আর এখানে কি আছে? 0 মাইনাস মাইনাস মানে +5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালু আসবে না? ভ্যালু আসবে কি না? আসবে, আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে এটাতে আসো, Q2 এখানে কি? শুধু অবস্থার চেঞ্জ হয়েছে। অবস্থার চেঞ্জ হয়েছে কি? সলিড থেকে লিকুইডে গেছে, তাহলে MLF হবে। এম এর জায়গায় ভ্যালু বসাবা, এম এর জায়গায় ভ্যালু কত? 5। LF এর জায়গায় ভ্যালু বসাবা কত? 3.36 × 10⁵ ঠিক আছে, এখানে ভ্যালু আসবে না? আসবে, এত জুল। এগুলা জুলে আসবে, এগুলা কিসে আসবে? সব জুলে আসবে। ঠিক আছে, এরপরে আবার কি? তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রা পরিবর্তনের জন্য ফর্মুলা হচ্ছে MS T2 - T1। T2 - T1, এখানে এসটা কিসের এস? পানির না বরফের? পানির। তাহলে আমি এখানে 5 বসাবো, এসটা পানির বসাবো। পানির মিন্স কি? 4200 বসাবো। আর দেন T2 বিয়োগ T1, শেষ তাপমাত্রা কত? 100। আদি তাপমাত্রা কত? 0। 100 বিয়োগ 0 বসাবো, তো এখানেও ভ্যালু চলে আসবে। এটা হচ্ছে আমার এই ধাপটার জন্য প্রয়োজনীয় তাপ কত। এরপরে এখানে আসো, এখানে যদি আমি দেখি 100 ডিগ্রি সেলসিয়াসের স্টিম থেকে, ওয়াটার থেকে 100 ডিগ্রি সেলসিয়াস স্টিম, মানে তাপমাত্রার পরিবর্তন হয় নাই, অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে আমি কি করব? Q = MLV বসাবো, কারণ তরল থেকে বাষ্পে যাচ্ছে, লিকুইড থেকে ভেপারে যাচ্ছে। তাহলে আমার এই ফর্মুলাটা হবে। এখন এখানে ভ্যালুগুলো বসবে কি? এম এর ভ্যালু হচ্ছে 5, এলভি এর ভ্যালু মুখস্থ বলে দিবে না, 2.26 × 10⁶। অ্যান্সারটা আসবে কিসে? জুলে। বুঝতে পারছো? তারপর এইটা তাপমাত্রার পরিবর্তন না অবস্থার পরিবর্তন ভাইয়া? তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন হয় যদি, তাহলে ফর্মুলা কি? MS T2 - T1। T2 - T1, এম এর জায়গায় ভ্যালু বসাবা। এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু 5। এস এর ভ্যালু কত? এস এর ভ্যালু হচ্ছে বাষ্পেরটা বসবে। বাষ্পেরটা কত? 2000। এটা কিন্তু কেউ বলে দিবে না। হ্যাঁ, 2000। আর T2 বিয়োগ T1 কত? 120 বিয়োগ 100। বুঝতে পারছো? তাহলে এখানেও ভ্যালু আসবে কিসে? জুলে। বোঝা গেছে? বুঝতে পারছো? এখন এস দ্বারা কি বোঝায়? এস দ্বারা তো আমি একটু আগেই বললাম, আপেক্ষিক তাপ বোঝায়। ঠিক আছে, তাহলে সবাই এখানে এগুলো বের করে ফেলতে পারবে না? কিউগুলা বের করে ফেলতে পারবে। দেন ফাইনালি অ্যান্সার কি হবে? কিউ টোটাল। মোট তাপ কত লাগবে? কিউ টোটাল। কিউ টোটাল ইজ ইকুয়াল টু কি? Q1 যোগ Q2 যোগ Q3 যোগ Q4 দেন Q5। হ্যাঁ, Q4 যোগ Q5। ঠিক আছে, এইটা যোগ করলে যা আসবে সেটাই অ্যান্সার। এটা বেসিক্যালি 9-10 এর ম্যাথ। হ্যাঁ, আমি একটু করাই দিলাম জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য, যেন সেগমেন্টে ভাগ করতে পারো। কারণ এই জিনিসটা তোমাদের এইচএসসি লেভেলেও কাজে লাগবে, সামনে যখন এন্ট্রপি বা যে জিনিসগুলো পড়বা তখন কাজে লাগবে। ঠিক আছে, ক্লিয়ার? সবাই লিখা হলে বলিও, সবাই লিখা হলে বলবা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আচ্ছা এবার চলো সামনের দিকে আগাই। হ্যাঁ, সামনের দিকে আগাই। এসিএস স্টারের জার্সিটা পাইনি, এসিএস স্টারের জার্সিটা চলে যাবে, মাঝখানে তো পূজার বন্ধ গেল, তাই আর পাঠানো যায় নাই। এখন দেখি আমি এই সোমবারে পাঠানোর ব্যবস্থা করতেছি। তোমাদেরকে ফোন দিয়ে একটু অ্যাড্রেস নিয়ে নেওয়া হবে, অ্যাড্রেসটা বলে দিবা আর কি। ঠিক আছে, আচ্ছা তো এখন আমরা ম্যাথ করার জন্য উপযোগী। এখন এইচএসসি লেভেলের ম্যাথ শুরু করি। এটা বরিশাল বোর্ড 2019 সালে আসছে, সহজ একটা ম্যাথ, খুবই সহজ। প্রশ্নটা তুলে ফেলো। শুধু প্রশ্নটা তুলবা, অপশন না তুললেও চলবে। শুধু প্রশ্নটা তুলবা, অপশন না তুললেও চলবে। প্রশ্নটা তোলা হলে ডান বলিও, তাহলে আমি পরের ধাপ শুরু করে দিব। হ্যাঁ, তো ভাই আমাদের ফার্স্ট সেমিস্টার আইডিয়াল গ্যাস আছে জানুয়ারি 1 ফার্স্ট সেমিস্টার, তাহলে তুমি আর্কাইভ দেখে শেষ করে ফেলো।
আইডিয়াল গ্যাসের আর্কাইভ দেখে শেষ করে ফেলো। লিখছো? প্রশ্নটা লেখা হইলে ডান বলিও। টিম বলছো আমারটা পড়ে না। হ্যাঁ পড়তেছি তো তোমার কমেন্ট। সুব্রত দেবনাথ বলছো আজকে মাইকটা আনমিউট করেন। আজকে তো নেট নাই সবার, পরে আবার বাকিরা বলবে যে ভাইয়া আরেকদিন করেন। লিখছো? কি বলছে? আপেক্ষিক তাপ এস বিশিষ্ট একটি বস্তুর সমস্ত গতিশক্তি তাপ শক্তিতে পরিণত হয় তার তাপমাত্রার পার্থক্য হয় ডেল থিটা। হ্যাঁ, তো বলছে বস্তুটার গতিবেগ কত ছিল। দেখো আপেক্ষিক তাপ এস বিশিষ্ট একটা বস্তুর সমস্ত গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেছে। তাহলে এই বস্তুটা ধরো সাপোজ এরকম কিছু একটা ছিল বস্তুটা, এই বস্তুটা বেগ ছিল, এই বেগটা সম্পূর্ণরূপে থেমে গেছে। মানে কি? গতিশক্তি সম্পূর্ণরূপে তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেছে। ঠিক আছে, বেগটা জিরো হয়ে গেছে। তাহলে গতিশক্তির যে চেঞ্জ সেই চেঞ্জটা কত? হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম জিরো স্কোয়ার, তাই না? গতিশক্তি সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে না, সম্পূর্ণরূপে তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেছে না, তাহলে আর কোনো গতিশক্তি নাই। তাহলে বেসিক্যালি এই জিনিসটা থাকবে কি? হাফ এম ভি স্কোয়ারই থাকবে। তাহলে এটা হচ্ছে গতিশক্তির পরিবর্তনের মান। গতিশক্তির পরিবর্তনের মান কত? হাফ এম ভি স্কোয়ার। বলছে এটা কিসে কনভার্ট হয়েছে? তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। এখন তাপ শক্তিতে রূপান্তর হয়ে কয়টা কাজ করতে পারে? দুইটা। অবস্থার পরিবর্তন করতে পারে, তাপমাত্রার পরিবর্তন করতে পারে। এই প্রশ্নে কি করছে? সেই তাপ শক্তিটা তাপমাত্রার পার্থক্য ঘটাইছে। অবস্থার পার্থক্য না, তাপমাত্রার পার্থক্য ঘটাইছে। কত পরিমাণ? ডেল থিটা পরিমাণ। তাহলে আমরা বলতে পারি এই যে এই জিনিসগুলো যখন করবা না, সমান সমানের এক পাশে হচ্ছে উৎপন্নকৃত তাপ, আর এক পাশে হচ্ছে কি? ব্যবহৃত তাপ। এই পাশে সমান সমানের এই পাশে রাখবা উৎপন্নকৃত তাপ। এই যে আমরা চার্টটা যে পড়ছি, চার্টের মধ্যে কি এক পাশে কি ছিল? সমান সমানের এক পাশে উৎপন্নকৃত তাপের রাশি, আরেক পাশে কি? তাপমাত্রার পরিবর্তন বা অবস্থার পরিবর্তনের রাশি রাখবা। ঠিক আছে, তো চলো শুরু করি এই ম্যাথটা। এটা খুবই সহজ, এটা একদম স্ট্রেট ভ্যালু বসে দিলে হয়ে যায়। তাহলে আমার উৎপন্নকৃত তাপটা কিসে থেকে আসছে? গতিশক্তি থেকে আসছে। তাহলে হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তির পরিবর্তন লিখে দিলাম। গতিশক্তির পরিবর্তনের মানে হাফ এম ভি স্কোয়ার, কারণ বিয়োগ গেছে জিরোর সাথে বিয়োগ যাওয়া না যাওয়া সেম কথা। আর ব্যবহার হয়েছে কোথায়? তাপমাত্রার পরিবর্তনে। তাপমাত্রার পরিবর্তনের জন্য ব্যবহৃত তাপের সূত্র হচ্ছে, আমরা ফর্মুলা শিখছি এম এস টি টু মাইনাস টি ওয়ান, রাইট? এখানে তোমাকে বলে দিছে তাপমাত্রার পরিবর্তন টি টু মাইনাস টি ওয়ান না, বরং কি দিয়ে লিখতে বলছে? ডেল থিটা দিয়ে লিখতে বলছে। তাই তুমি ডেল থিটা দিয়ে লিখে ফেলো, ডেল থিটা দিয়ে লিখে ফেলো। ঠিক আছে, যেহেতু বলেই দিছে প্রশ্নে ডেল থিটা। তাহলে এখন তোমার লাগবে কাকে? এই পাশেও এম আছে, এই পাশেও এম আছে। তোমার লাগবে হচ্ছে গতিবেগ কত ছিল, মানে এই যে ভিটা কত ছিল সেটা তোমার দরকার। ঠিক আছে, তাহলে ভিটা বের করবা, তাহলেই তোমার কাজ শেষ। তো দেখো এই টুটা যদি ওই পাশে যায়, তাহলে ভি এ পাশে থাকলে টু ও পাশে গেলে হাফ, এ পাশে গেলে থেকে ও পাশে গেলে টু হয়ে যাবে, তাই না? হাফ মানে টুটা নিচে থেকে উপরে গেলে গুণ হয়ে যাবে। তাই টু এস ডেল থিটা অ্যান্ড ভি স্কোয়ার ছিল এখানে। ভি স্কোয়ার তো আর রাখবো না, রুট করে দিব। রুট করে দিলে এখানে ভি স্কোয়ারটা ভি হবে, আর এখানে একটা রুট চলে আসবে। তাহলে রুট ওভার টু এস ডেল থিটা। তার মানে আমার অপশন কোনটা রাইট? অপশন হচ্ছে ক নাম্বার রাইট। ক্লিয়ার? অপশন কোনটা রাইট? অপশন হচ্ছে ক নাম্বারটা রাইট। ঠিক আছে, খুবই সহজ একটা এমসিকিউ, একদম সোজা। বুঝতে পারছি? বোঝা গেছে? ক্লিয়ার একদম। এই অধ্যায়টা করতে কি আইডিয়াল গ্যাসের কোনো বেসিক লাগবে? হ্যাঁ লাগবে, বাট এটা আমি পড়াই দিব, সমস্যা নেই। ওই যতটুকু বেসিক লাগবে সেটা আমি পড়াই দিব। ঠিক আছে, এই চ্যাপ্টারই পড়াই দিব। আচ্ছা, এরপরে আরেকটা ম্যাথ। এই ম্যাথটা সবাই তুলে ফেলো, তোলা হলে ডান বলিও। এই ম্যাথটা সবাই তুলে ফেলো, তোলা হলে ডান বলিও, ডি লিখিও। ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 এর আর্কাইভ দিয়েন। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট পেপার চ্যাপ্টার 8 এর আর্কাইভ তো রেডি আছে, দিয়ে দেওয়া যাবে। হিমাদ্রি দাস বলছো আজকের ক্লাসটা একটু কঠিন লাগতেছে। আজকের ক্লাসে ওই যে বললাম যে 9-10 এর একটা কনসেপ্ট ছিল, যে এই কারণে মনে হয় তোমরা একটু আরেকবার দেখিও, তাহলে তোমাদের ইজি লাগবে। 9-10 এর তো এখন ওইটা একটা নর্মালি 9-10-এ আমি আজকে যা পড়াই দিছি তোমাদের, 9-10-এ ওইটা 2 ক্লাস লাগাই পড়ানো হয়। আমি মোটামুটি 20 মিনিটের মধ্যে এটা পড়াই দিছি, সেই কারণে হতে পারে, বাট আরেকবার দেখলে তোমাদের কাছে এটা সহজ লাগবে।
সাইকেল 4 এর আর্কাইভে প্র্যাকটিস শিট দেওয়া হয়নি কেন? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি, কোনো সমস্যা নেই। আমি বলছি ভাইয়া আর্কাইভ ক্লাস করলে কি লাইভ ক্লাস আবার করা উচিত? আমি বলবো যে হ্যাঁ, কারণ লাইভ ক্লাস না করলেও লাইভ ক্লাসের নোটগুলো অ্যাটলিস্ট দেখে যাওয়া উচিত, কারণ অনেকগুলো কন্টেন্ট আপডেট হয়, নতুন কন্টেন্ট। ঠিক আছে, শূন্যতম উপপাদ্য কি আসবে সামনে, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র আসবে। ঠিক আছে, ওকে তুলছো? তোলা হলে সবাই দেখো এখানে কি বলছে, বলছে যে একটি জলপ্রপাতের জল 50 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে। এই যে একটা জলপ্রপাত দেখতে পাচ্ছ, এই জলপ্রপাতের জলটা কতটুকু হাইট থেকে পড়তেছে ভাইয়া? 50 মিটার ওপর থেকে পড়তেছে। এই যে এখান থেকে পড়তেছে, নিচের দিকে পড়তেছে। এই যে জলপ্রপাতের জলটা নিচের দিকে পড়তেছে, পড়ার ফলে এর শক্তির 75% তাপে রূপান্তরিত হয়। আচ্ছা, জলপ্রপাত যখন উপরে থাকে তখন তার কি শক্তি থাকে ভাইয়া? বিভব শক্তি, তাই না? এই বিভব শক্তিটা যখন মাটিতে এসে পড়ে তাহলে বিভব শক্তিটা কত হয়ে যায়? 0 হয়ে যায় না? বিভব শক্তিটা কত হয়ে যায়? 0 হয়ে যায়। এটা যদি মাটি হয়, এইটা যদি এই উচ্চতা হয়, তাহলে এই যদি 50 মিটার হয়, তাহলে ওপরে কি আছে? তার বিভব শক্তি। মাটিতে বললে এই বিভব শক্তিটা কি হয়ে যায়? 0 হয়ে যায় না? 0 হয়ে যায়। বলছে এই বিভব শক্তির যে চেঞ্জ, এই চেঞ্জের পুরাটা তাপ শক্তিতে রূপান্তরিত হয় নাই। বলছে এই বিভব শক্তির চেঞ্জের 75% তাপে রূপান্তর হয়েছে, পুরাটা না, 75%। তুমি বলতে পারো ভাই বাকি 25% গেল কই? শব্দ তৈরি হয় না? ঝর্ণা যখন পানি পড়ে শব্দ তৈরি হয় কিনা? শব্দ তৈরি হয়। তাহলে শব্দও তো একটা শক্তি। সব বিভব শক্তি যে তাপে কনভার্ট হইতে হবে এমন কোনো কথা নেই, কিছু বিভব শক্তি অন্যান্য জায়গায়ও ব্যবহার হইতে পারে। তো তোমাকে বলে দিবে স্যাররা, যদি 75% বা 100% বিভব শক্তিটা তাপে রূপান্তর না হয়, এরকম ফ্র্যাকশন অ্যামাউন্ট হয়, তাহলে স্যাররা বলে দিবে কত পার্সেন্ট রূপান্তরিত হয়েছে। যেমন এই মেথড বলে দিছে, পরিণত হয়ে জলে শোষিত হলে জলের উষ্ণতা কত বৃদ্ধি পাবে। দ্যাট মিনস তোমার কাছে এই তাপমাত্রার পার্থক্যটা জানতে চাইছে। দ্যাট মিনস T2 বিয়োগ T1 কত, বা ডেল থিটা কত জানতে চাইছে। ঠিক আছে, এই পার্থক্যটা কত সেটা জানতে চাইছে। এখানে তাপমাত্রা যদি তার T1 হয়, এখানে তাপমাত্রা যদি তার T2 হয়, এই জলের তাপমাত্রার পার্থক্য কত? এখানের জলের তাপমাত্রা T2, এখানে জলের তাপমাত্রা T1। ঠিক আছে, তাহলে আমরা আবারও একইভাবে করব। সমান সমানের এক পাশে হচ্ছে উৎপন্নকৃত তাপ, সমান সমানের আরেক পাশে হচ্ছে ব্যবহৃত তাপ। তো উৎপন্নকৃত তাপ কত ভাইয়া? mgh হচ্ছে বিভব শক্তির পরিবর্তন, তাই না? বিভব শক্তির পরিবর্তন কত? mgh বিয়োগ 0। mgh হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। বিভব শক্তির পরিবর্তন পুরাটা কি আমার ms ডেল থিটা বা T2 মাইনাস T1 তৈরি করছে? পুরাটাই কি এখানে তৈরি হয়েছে? না। এইভাবে রাখলে হবে না। এই বিভব শক্তির পরিবর্তনের 75% হচ্ছে তাপে রূপান্তর হয়েছে। আমি উৎপন্নকৃত তাপ পুরাটা বিভব শক্তির পরিবর্তন থেকে আসে নাই। বিভব শক্তির পরিবর্তনের কত পার্সেন্ট? 75%। তাই এখানে ভাইয়া একটা 75% দিয়ে নিতে হবে। বলো বুঝছো কিনা? বলে দিছে তো, বিভব শক্তির পরিবর্তনের বা ওই শক্তি মানে বিভব শক্তি আর কি, বিভব শক্তির 75% কিসে পরিণত হয়েছে? তাপে পরিণত হয়েছে। তাহলে আমরা এখানে কি উৎপন্নকৃত তাপটা বসাবো না? উৎপন্নকৃত তাপ কি পুরোটা বিভব শক্তি থেকে আসছে? না, বিভব শক্তির 75% হচ্ছে উৎপন্নকৃত তাপ। তাহলে বিভব শক্তি ইন্টু 75% দিলাম। ঠিক আছে, আর এই পাশে কি দিলাম? এই পাশে হচ্ছে তাপটা ব্যবহার হয়েছে কোথায়। ক্লিয়ার? বুঝতে পারছো? সো এই জায়গাটা মিস করা যাবে না। সাবধান সাবধান, প্রশ্ন খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন হিসাব করি। mgh এর মতন আছে। 75% কে কি লেখা যায়? 75/100 লেখা যায় কিনা? 75/100 লেখা যায়। আর এখানে ms তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তনকে ডেল টি বললাম, কারণ আমার এখানে শুধু তাপমাত্রার পরিবর্তনটা হলেই হবে। T2 কত, T1 কত দরকার নাই, ডেল টিটা হলেই হবে। ঠিক আছে, আচ্ছা এই পাশের m, এই পাশের m কাটাকাটি চলে যায়, কাটাকাটি চলে যায়। তাহলে এখন তুমি ভ্যালুগুলা বসাই দিলে কিন্তু মোটামুটি কাজ হয়ে যাবে। জি এর ভ্যালু কত? 9.8। এইচ এর ভ্যালু কত? 50। হ্যাঁ, তারপরে এখানে কি আছে? 75/100। আর এ পাশে এস কাটটা বসাবো পানির, কারণ পানি অবস্থায় আছে সে। পানির এস কত? 4200, মুখস্থ থাকবে এটা। আর এটা হচ্ছে ডেলটি। তাহলে দেখো সব জানি ডেলটি ছাড়া, ডেলটি চলে আসবে না? ডেলটিকে এক পাশে করো, বাকি সব অন্য পাশে করে দাও, তাহলে ডেলটিটাকে তুমি পেয়ে যাবা। তো ডেলটিটা বের করে ফেলো। 9.8 ইন্টু 50 ইন্টু 75/100, হ্যাঁ মানে 0.75 ডিভাইডেড বাই 4200 আসছে কত? 0.0875, 0.0875 এত কেলভিন বা এত ডিগ্রি সেলসিয়াস, যেটা ইচ্ছা সেটা বলতে পারো, কারণ তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসে যে কথা, ক্যালভিনে সেই একই কথা। ঠিক আছে,
লেখা হলে বলিও, এই পর্যন্ত লেখা হলে বলিও। বুঝতে পারছো? একদম এসটিপি তে এস এর মান কত হবে এটা তাপমাত্রার উপর ডিপেন্ড করে না, এই এস এর মানটা বস্তুর অবস্থার উপর ডিপেন্ড করে আর বস্তুর উপাদানের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? এখন এখানে একটা জে দিয়ে দিছে, এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা লাগবে না, এই জিনিসটা লাগবে না, এই জিনিসটা দরকার নেই। এটা বলে দিছে যে ক্যালোরি থেকে আর্জ এ কনভার্ট করতে চাইলে কত, এটা আমার এই ম্যাথের দরকারই নেই। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, আর্জ নিয়ে একটু পরে বলতেছি, সামনেই আমি কথা বলবো, আসতেছে সামনে, কোনো প্রবলেম নেই। আপাতত এই ম্যাথটা লিখছো, এই ম্যাথটা বুঝছো, এই ম্যাথটা বুঝছো? ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে বলো তো কোথাকার তাপমাত্রাটা বেশি হবে? এইখানে ঠান্ডা পানি নাকি এখানে ঠান্ডা পানি? ঠান্ডা পানিটা কোথায় দেখো তো, কে কে বলতে পারে? তাপমাত্রার পার্থক্য তো এত, কোনটা গরম পানিটা আর কোনটা ঠান্ডা পানিটা তুলনামূলক। এইখানে পানি আর এখানের পানি তাপমাত্রার পার্থক্য এত, কোনটা বড় গরম হবে? ও একদম উপরেরটা গরম। না 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 না, ওপরে ঠান্ডা, বিয়োগ শক্তিটাকে কাজে লাগায় সে কি তাপ তৈরি করছে আর ওই তাপটা সে গরম হয়েছে, তাই না? তো এইটা ঠান্ডা তুলনামূলক, এটা একটু গরম। ঠিক আছে, বুঝতে পারছো? এই পানিটার চেয়ে এই পানিটা একটু গরম। কিভাবে বুঝলেন ভাইয়া? ডেল টি মানে কি? টি টু বিয়োগ টি ওয়ান না? টি টু বিয়োগ টি ওয়ান ইজ ইকুয়াল টু এত, তাহলে টি টু ইজ ইকুয়াল টু এইটা যোগ টি ওয়ান, মানে টি টুটা একটু বেশি। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। আচ্ছা, আরো কিছু ম্যাথ করি, তাহলে আমাদের আরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই এই ম্যাথটা একটু তুলে ফেলো ফাস্ট, সবাই এই ম্যাথটা একটু ফাস্ট তুলে ফেলো। তোলা হলে ডান বলবা। তুলছো? ফাইন, ঠিক আছে। এটা প্রশ্নটা দেখে কঠিন মনে হলো, এটা আসলে একদম সহজ প্রবলেম। এখানে কি বলছে? এখানে তোমার বলে দিছে যে পৃথিবীর আবহাওয়ার ভেতর দিয়ে যাওয়ার ফলে 42 কেজি ভরের একটি জ্যোতিষ্কের, জ্যোতিষ্ক মিন্স হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল একটা অবজেক্ট যেটা পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর দিকে আসতেছে। ঠিক আছে, গতিবেগ 20 কিলোমিটার পার মিনিট থেকে হ্রাস পেয়ে 5 কিলোমিটার পার মিনিট হলো। এই গতিবেগ পরিবর্তনের দরুন কত তাপ উৎপন্ন হলো তা ক্যালোরিতে নির্ণয় করো। তা ক্যালোরিতে বের করতে বলছে, যে কনভার্সন এককের ব্যাপার বলছে না, এখন দেখাবো। তো ক্যালোরিও তাপ নির্ণয়ের একটা একক, যেটা আগে ব্যবহার হইতো, এখন খুব কম ইউজ হয়, কারণ এখন আমরা এসআই এককে বেশি ব্যবহার করি। 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু কত জুল? আমরা যে এখন যে তাপের একক জুল ইউজ করি, 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু কত জুল? দেখি কে কে বলতে পারে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। 4.2 জুল, 4.2 জুল। ঠিক আছে, 1 ক্যালোরি তাপ কত জুল তাপের সমান? 4.2 জুল তাপের সমান। এই জিনিসটা জানলেই হবে, এই জিনিসটা জানলেই হবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন দেখো, তোমাকে বলছে যে এই গতিবেগ পরিবর্তনের দরুন তাপ কত উৎপন্ন হয়েছে সেটা বের করতে। এখানে কোন ভাবে তাপ তৈরি হয়েছে? গতিশক্তির পরিবর্তনে না বিভব শক্তির পরিবর্তনে? প্রশ্ন পরে বলো, বিভব শক্তির পরিবর্তন না গতিশক্তির পরিবর্তন? গতিশক্তির পরিবর্তন না বিভব শক্তি নিয়ে কোনো কথাবার্তা বলা আছে? বলা নাই। তার মানে এখানে আগে তার গতিশক্তি ছিল একটা, আগে তার গতিশক্তি ছিল একটা, কারণ আগে তার বেগ ছিল হচ্ছে 20 কিলোমিটার পার মিনিট। পরে তার গতিশক্তি আরেকটা হয়েছে, সেটা কি 5
কিলোমিটার পার মিনিট। ঠিক আছে, 20 কিলোমিটার পার মিনিট থেকে 5 কিলোমিটার পার মিনিট। আমরা একটু এককগুলোকে কনভার্ট করে নিতে পারবো। আগের যে বেগটা সেটাকে ধরো নাও ইউ, তো ইউ যদি হয় 20 কিলোমিটার পার মিনিট, এটাকে কি এসআই এককে নিয়ে নিতে পারবো? নিয়ে নিতে পারবো, তাই না? 20 কিলোমিটার পার মিনিটকে এসআই এককে নিতে চাচ্ছি। 20 কিলোমিটারকে প্রথমত মিটারে নিতে হবে। মিটারে নিলে আমি কত দিয়ে গুণ দিব ভাইয়া? 1000 দিয়ে গুণ দিব। 1000 দিয়ে গুণ দিলে মিটারে চলে যাবে। ডিভাইডেড বাই 1 মিনিট ছিল, ডিভাইডেড বাই ভাগ আকারে নিচে 1 মিনিট ছিল। 1 মিনিটকে সেকেন্ডে নিতে চাইলে কি দিয়ে গুণ দিব ভাইয়া? 60 দিয়ে গুণ দিব। তাহলে কিলোমিটার হয়ে গেল মিটার, মিনিট হয়ে গেল সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসবে কিনা? মিটার পার সেকেন্ডে চলে আসবে। 20 ইন্টু 1000 ডিভাইডেড বাই 60 আসে কত? 333.33, 333.33 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, একইভাবে ভিটাকেও নিয়ে নাও। ভি কি? 5 কিলোমিটার পার মিনিট। 5 কিলোমিটারকে আগে মিটারে নিতে হবে। 5 কিলোমিটারকে মিটারে নিলে 5 ইন্টু 1000, তাহলে এটা মিটারে চলে যাবে। ডিভাইডেড বাই 1 মিনিট, 1 মিনিটকে 60 দিয়ে গুণ দিলে এটা সেকেন্ডে চলে আসবে। তাহলে 5 ইন্টু 1000 ডিভাইডেড বাই 60, তাহলে এটা চলে আসছে 83.33, 83.33 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ফাইন। এখন তোমার বের করতে হবে কাকে? গতিশক্তির পরিবর্তনটাকে। আর এই গতিশক্তির পরিবর্তনটাই তো তাপে কনভার্ট হয়েছে। এখানে তো বলে নাই যে গতিশক্তির পরিবর্তন 80% তাপে কনভার্ট হয়েছে, গতিশক্তির পরিবর্তন 60% তাপে কনভার্ট হয়েছে। পুরাটাই, কিছু বলে নাই মানে পুরাটাই তাপে কনভার্ট হয়েছে। তাহলে আমরা লিখব গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু উৎপন্ন তাপ, তাই না? আমার ওই উৎপন্ন তাপটা বের করলেই হবে। হ্যাঁ, গতিশক্তির পরিবর্তন ইজ ইকুয়াল টু উৎপন্ন তাপ, এই উৎপন্ন তাপটা বের করলেই হবে। কোনো তাপের ব্যবহারও বলে নাই যে তাপমাত্রা পরিবর্তন কত বের করো, অবস্থার পরিবর্তন হবে কিনা বের করো, শুধু তাপটা বের করে দিলেই হবে। তাহলে আমি সব সময় তোমাদের বলছি যে এখানে যখন করবা তখন অবশ্যই মডুলাস সাইন ইউজ করবা। হাফ এম ভি স্কোয়ার বিয়োগ হাফ এম ইউ স্কোয়ার। ঠিক আছে, মডুলাস সাইন ইউজ করবা। এটাই হচ্ছে কি উৎপন্ন তাপ। উৎপন্ন তাপ। তো চলো আমরা বের করি উৎপন্ন তাপটা কত। উৎপন্ন তাপটা কত দেখি, লিখে ফেলি এখানে। হাফ ইন্টু এম, এম কত? একবারে এভাবে লিখি। হ্যাঁ, হাফ ইন্টু এম, এম কত? এম হচ্ছে আমার 42, 42 ইন্টু শেষ বেগটা কত? শেষ বেগটা হচ্ছে 83.33, 83.33 এত স্কোয়ার। ঠিক আছে, এইটা লিখলা বিয়োগ যে হাফ ইন্টু 42 ইন্টু কত? 333.33 স্কোয়ার। ঠিক আছে, দিলা। তাহলে এখন এই ভ্যালুটাই তুমি বের করবা। ঠিক আছে, এই ভ্যালুটা তুমি বের করলেই কাজ হয়ে যাবে। এটা বের করে কিন্তু তোমাদের মাইনাস আসবে। কি আসবে? মাইনাস আসবে। মাইনাস কি নিব না। কারণ কি? কারণ মডুলাস সাইন ইউজ করছি। মডুলাস সাইন ইউজ করলে মাইনাস থাকলেও মাইনাস নিব না, শুধু ভ্যালু নিব। তাহলে কত আসছে? অ্যান্সার কত আসছে তোমাদের? আমার তো এসে পড়ছে মাইনাস মডুলাস মাইনাস 218.7465 এরকম কিছু আসছে, এত জুলে আসছে, তাই না? এখন এটাকে আমার কিসে নিতে হবে? মাইনাসটা আর নিব না, মডুলাসটা নিব না। মাইনাস আর মডুলাস সরে যাবে, মাইনাস আর মডুলাস সরে যাবে, সরে গেল মাইনাস আর মডুলাস। এখন এই যে এই রাশিটা আসছে এটার একক কি হবে? জুল। এটার একক কি হবে? জুল। এটাকে আমার কনভার্ট করতে হবে কিসে? ক্যালোরিতে, কারণ বলে দিছে ক্যালোরিতে নিতে। 1 ক্যালোরিকে 4.2 দিয়ে গুণ দিলে জুলে যাবে। ক্যালোরির মানকে 4.2 দিয়ে গুণ দিলে জুলের মানে যাবে। তোমার দরকার জুলের মানকে ক্যালোরির মানে আনা। তাহলে কি করবা? 4.2 দিয়ে ভাগ দিবা। তো 4.2 দিয়ে ভাগ দিই। চলো, এই যে ভ্যালু যেটাই আসছে সেটাকে 4.2 দিয়ে ভাগ দিব। 218.7465 এটাকে ভাগ দিব। কি দিয়ে ভাগ দিব? 4.2 দ্বারা। 4.2 দ্বারা ভাগ দিলে এটা ক্যালোরিতে চলে আসবে। তাহলে তাই আমরা করতেছি। 218.7465 ডিভাইড বাই 4.2, তাহলে আসলো কত? 520825।
520,825 এত ক্যালোরি। বুঝতে পারছো? তাহলে উৎপন্ন তাপ কত এই গতিশক্তি চেঞ্জের কারণে? 520,825 ক্যালোরি। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ম্যাথটা কিন্তু সোজা, খালি একক কনভার্সনটা করতে হবে আর কি লাস্টে, দ্যাটস ইট। বোঝা গেছে? ঠিক আছে, একজন বলছো 1 জুল ইজ ইকুয়াল টু 0.24 ক্যালোরি দিয়ে করলে হবে, একই তো। 1/4.2 আর 0.24 একই জিনিস। ঠিক আছে, 4.2 দিয়ে ভাগ দেওয়া আর 0.24 দিয়ে গুণ দেওয়া একই জিনিস। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পারছি? ঠিক আছে, তাহলে আমরা এবার আরেকটা ম্যাথে চলে যাই। হ্যাঁ, এইটা সবাই তুলে ফেলো, এই প্রশ্নটা সবাই তুলে ফেলো, ফার্স্ট তুলে ফেলো। কিলো ক্যালোরি করা লাগবে না, না না না, ক্যালোরিতে নিতে বলছে, ক্যালোরিতেই, কিলো ক্যালোরি দরকার নেই। আগের প্রশ্নগুলোর পিডিএফ প্রিন্ট দিয়েন সব কোর্সে। মানে পিডিএফ ফাইল দিতে বলছো, পিডিএফ ফাইল দেওয়া যাবে, সমস্যা নেই। তাপগতিবিদ্যা 11-12, মানে আর্কাইভের কথা বলছো মনে হয়, শুভ দেবনাথ, রাইট? আচ্ছা, ঠিক আছে। তুলছো প্রশ্নটা? প্রশ্ন তোলা হয়েছে? কি বলছে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার এক খণ্ড বরফকে কত উচ্চতা থেকে ছেড়ে দিলে মাটির সঙ্গে সংঘাতে সম্পূর্ণ গলে যাবে? ধরে নাও যে পতনজনিত শক্তি মানে কি, বিভব শক্তির চেঞ্জের যে ভ্যালুটা সেটা আর অর্ধেক পরিমাণ তাপে কনভার্ট হয়েছে, ফুল না, অর্ধেক পরিমাণ। বিভব শক্তির পরিবর্তনের সম্পূর্ণটা তাপে কনভার্ট হয়নি, অর্ধেক পরিমাণ, বাকিটা ধরো শব্দ শক্তি অন্যান্য শক্তিতে কনভার্ট হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই বরফটা মাটিতে পড়তেছে, আমাদের টার্গেট হচ্ছে মাটিতে পড়ে এই যে এখানে পড়ার পরে সে যেন সম্পূর্ণ গলে যায়, জিনিসটা যেন এরকম হয় যে মাটিতে পড়ার পরে সে যেন এরকম গলে যায়। ঠিক আছে, মাটিতে পড়ার পরে সে যেন এরকম গলে যায়। ওকে, তাহলে আমরা জানি না এইচ কত, কত হাইট থেকে ফেললে এটা হবে, সেটাই আমরা বের করব। ঠিক আছে, এখানে তার তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস আমার কাছে T1 এর ভ্যালু দেওয়া আছে, রাইট? T1 এর ভ্যালু দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, যেটাই বলো, 273 কেলভিন দিয়েও ম্যাথ করতে পারো, 0 ডিগ্রি সেলসিয়াস ধরেও ম্যাথ করতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আবারও সমান সমান দিব, দিয়ে সমান সমানের এক পাশে কি উৎপন্নকৃত শক্তি, আরেক পাশে কি ব্যবহৃত শক্তিটা দিব। এখন উৎপন্নকৃত শক্তিটা কি? শুরুতে তার যা ছিল তা কি শক্তি? mgh, বিভব শক্তি। মাটিতে সে যখন পড়ে যাবে তখন কি তার কোনো বিভব শক্তি আছে? বিভব শক্তি নাই, জিরো হয়ে যাবে। তাহলে বিভব শক্তির পরিবর্তনটা নিব, বিভব শক্তির পরিবর্তন মানে mgh বিয়োগ 0, মানে mgh থাকবে। এখন শুধু mgh ইজ ইকুয়াল টু ব্যবহৃত তাপ দিয়ে দিলে হবে না, কারণ mgh পুরাটা তাপে কনভার্ট হয় নাই, এই mgh এর অর্ধেকটা তাপে কনভার্ট হয়েছে। তাহলে আমার mgh এর সাথে হাফ গুণ দিতে হবে। কি গুণ দিতে হবে? ইয়া হাফ, কারণ mgh এর পুরাটা বা বিভব শক্তির পরিবর্তনের পুরাটা তাপে কনভার্ট হয় নাই, বিভব শক্তির পরিবর্তনের সাথে হাফ গুণ দিলে এতটুকু হচ্ছে তাপে কনভার্ট হয়েছে। ঠিক আছে, এতটুকু হচ্ছে উৎপন্নকৃত তাপ। ঠিক আছে, ওকে, আচ্ছা, এখন এইটা ইজ ইকুয়াল টু কি? এখানে কি হয়েছে? তাপমাত্রার পরিবর্তন হয়েছে নাকি অবস্থার পরিবর্তন হয়েছে? কোনটা? 0 ডিগ্রি সেলসিয়াসের আইস ছিল, কনভার্ট হয়ে কিসে কনভার্ট হবে? 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে কনভার্ট হবে, রাইট? 0 ডিগ্রি সেলসিয়াসের ওয়াটারে কনভার্ট হবে, তাই না? তো আলটিমেটলি শুধু অবস্থা, তার মানে MLF ইউজ করব। তাহলে তাপের যে ব্যবহারটা এখানে হচ্ছে উৎপন্নকৃত তাপ, আর এখানে হচ্ছে তাপের ব্যবহার, তাপের ব্যবহারটা শুধু অবস্থার পরিবর্তনের জন্য হয়েছে, তাই MLF দিলাম। এখন আমি এই পাশ থেকে M কাটাকাটি দিয়ে LF এর ভ্যালু আমি জানি, G এর ভ্যালু আমি জানি, G এর ভ্যালু হচ্ছে 9.8, H এর ভ্যালু আমি বের করব, আর এখানে কি আছে? হাফ। হ্যাঁ, ইজ ইকুয়াল টু LF এর ভ্যালু আমরা সবাই জানি 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5। এগুলো যদি লিখে দিই তাহলে আমি এখান থেকে H ইজিলি পেয়ে যাব না? ইজিলি পেয়ে যাব, খুবই সহজ ম্যাথ, চলো করে ফেলি। তাহলে আমার 2 ইন্টু 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 9.8 দিলেই অ্যান্সার চলে আসবে। কত আসছে ভাইয়া?
68571.49 এত মিটার, এত মিটার। ঠিক আছে, রেখে দিলেই হবে, এতটুকু রেখে দিলেই হবে, মোর দেন ইনাফ। তাহলে এতটুকু হাইট থেকে যদি আমি বরফটাকে ফেলে দেই, তাহলে বরফটা পড়তে পড়তে পড়ার সময় সম্পূর্ণরূপে সে গলে পানিতে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, প্রায় কত 68 কিলো, প্রায় কত 68 কিলোমিটার, 68.5 কিলোমিটার। বুঝতে পারছো? ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে এই বরফটা এখানে ছিল 0°C বরফ, এখানে এসে হয়ে যাবে 0°C পানি। তার মানে শুধুই অবস্থার পরিবর্তন হবে। তাপটা তৈরি হবে কোথা থেকে? বিভব শক্তির পরিবর্তন থেকে। বিভব শক্তি এখানে কত? mgh, এখানে কত? 0। তাহলে তাপ বিভব শক্তির পরিবর্তন হচ্ছে mgh বিয়োগ 0। এখন বলে দিছে প্রশ্নে যে পতনজনিত শক্তি মানে বিভব শক্তির পরিবর্তন জনিত শক্তি, এটার সম্পূর্ণ তাপে কনভার্ট হয় না, এটার অর্ধেকটা তাপে কনভার্ট হয়। তাহলে বিভব শক্তির পরিবর্তন ইনটু হাফ। তাহলে তুমি এই বাম পক্ষে লিখলা কি যতটুকু তাপে পরিণত হয়েছে, মানে উৎপন্নকৃত তাপ, তাই না? শুধু mgh লিখলে হতো না, কারণ শুধু mgh হচ্ছে সম্পূর্ণ বিভব শক্তির পরিবর্তন। সম্পূর্ণ বিভব শক্তির পরিবর্তন তাপে পরিণত হয় না, বলে দিছে অর্ধেকটা তাপে পরিণত, তাই অর্ধেক দিয়ে গুণ দিছো। আর এপাশে তাপের ব্যবহারটা দিছো। ব্যবহারটা কি রূপে হয়েছে? অবস্থার পরিবর্তন রূপে হয়েছে। অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপের সূত্র আমরা সবাই শিখছি, mlf। mlf লিখে দিছি। তো আমি lf জানি, h বের করে ফেলছি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। এবার একটা ভালো ম্যাথ, ইন্টারেস্টিং ম্যাথ করব। সবাই এই প্রশ্নটাও তুলে ফেলো, ফার্স্ট প্রশ্নটা তুলে ফেলো। তোলা হলে বলবা। আর্কাইভে 11 নম্বর ক্লাসে দেওয়া হয়নি, এটার বদলে 13 নম্বর ক্লাসে 2বার দেওয়া হয়েছে, এটা একটু দেখতে। ঠিক আছে, আমি বলে দিব। আর্কাইভটা ঠিকঠাক আপলোড করতে বলে দিব। তোলা হইলে বলিও প্রশ্নটা, প্রশ্নটা তোলা হলে বলবা। ওকে ফাইন, দেখো এখানে কি বলছে। এখানে কি বলছে? একটি সীসার বুলেট কোনো প্রতিবন্ধকে আঘাত পেয়ে গলে যায়। একটা সীসার বুলেট দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, যাওয়ার পরে সে প্রতিবন্ধক বা দেয়ালে আঘাত পাইলো। আঘাত পাওয়ার পরে সে গলে গেছে। তো সে কত বেগে যাচ্ছিল আমরা তো জানি না, ধরে নিই ভি বেগে যাচ্ছিল। ধরে নিই সে ভি বেগে সামনের দিকে, আচ্ছা ভি ধরবা না ইউ ধরবা? ইউ ধরে নাও, আদি বেগ ইউ যেহেতু। আর শেষ বেগ যেটা, শেষ বেগটা কত হয়ে যাবে? গলে গেছে যেহেতু, গলে যাওয়া মানে এখানে যাওয়ার পরে সে 0 বেগ বিশিষ্ট হয়ে গেছে, তাই না? গলে গেছে মানে 0 বেগ বিশিষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ভি দিয়ে দাও, শেষ বেগটাকে ভি দিয়ে দাও। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে প্রশ্নটা এতটুকু পর্যন্ত বললো, এতটুকু পর্যন্ত বলার পরে একটা জিনিস বলে দিছে, যদি প্রতিবন্ধক কর্তৃক 25% তাপ শোষিত হয়, প্রতিবন্ধক মানে কি দেয়াল বা যেইখানে বাধা সে পাইতেছে, শোষিত হয়। বুলেটের আদি তাপমাত্রা যদি 27°C হয়ে থাকে, মানে এই টাইমে তাপমাত্রা যদি 27°C হয়ে থাকে, তাহলে বেগ নির্ণয় করো, মানে কত বেগে সে যাচ্ছিল এই ইউটা বের করতে বলছে। সীসার গলনাঙ্ক দেওয়া আছে 327°C, সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে 126 জুল পার কেজি পার কেলভিন, হ্যাঁ, আর আপেক্ষিক সুপ্ত তাপ 25,200 জুল পার কেজি, এগুলো দেওয়া আছে।
এইখানে সবচেয়ে বেশি ট্রিকি যে পার্টটা বা সবচেয়ে বেশি বুঝতে হবে যে পার্টটা সেটা হচ্ছে সীসা নিজের জন্য কতখানি তাপ পাইল। সীসা নিজের জন্য কতখানি তাপ পাইল বলো। যদি সম্পূর্ণ তাপ তৈরি হয় 100%, কত পার্সেন্ট তাপ সীসা নিজের জন্য পাবে? দেখো এই বুলেট আর প্রতিবন্ধক দেয়াল দুইটা কিন্তু ঘষা খেয়েছে, তাই না? ঘষা খেয়েছে, ঘষা খাওয়ার কারণে তাপ তৈরি হয়েছে ঘর্ষণের ফলে, রাইট? এই যে তাপ তৈরি হয়েছে, তাপ যদি 100% তৈরি হয়, বলেই তো দিছে 25% তাপ, এই 100% তাপের 25% তাপ কে নিয়ে যাবে? প্রতিবন্ধক নিয়ে যাবে, মানে দেয়ালটা 25% তাপ নিয়ে যাবে, উৎপন্নকৃত তাপের 25% তাপ ও নিয়ে যাবে। তাহলে সীসার বুলেটের জন্য সংঘর্ষের সময় কত পার্সেন্ট তাপ সীসার বুলেট পাবে? 75%। টোটাল যদি 100% হয়, 25% তাপ দেয়াল নিয়ে যায় বা প্রতিবন্ধক নিয়ে যায়, তাহলে সীসার জন্য কত পার্সেন্ট তাপ অ্যাভেলেবেল থাকবে? 100 বিয়োগ 25, অর্থাৎ 75% তাপ সীসা পাবে। 75% তাপ সীসা পাবে, মানে সীসার জন্য সীসার গায়ে লাগবে 75% তাপ। সম্পূর্ণ তাপ 100%, 25% তাপ দেয়াল পাইয়ে গেছে, আর বাকি 75% তাপ সীসা পাচ্ছে। এই লাইনটা বুঝছো কিনা বলো? এই লাইনটা বুঝছো কিনা? এই লাইনটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাইন, বাকি লাইনগুলো তোমরা পারবা, ঠিক আছে? মানে এখানে জাস্ট এটা একটু ঘুরাই বলছে, সীসা কত পার্সেন্ট তাপ পাবে সেটা ডিরেক্ট বলে নেই, দেয়াল কত পার্সেন্ট তাপ পাবে সেটা বলছে। আমরা জানি টোটাল তাপ যদি 100% হয়, 25% তাপ দেয়াল নিয়ে যায়, বাকি আছে কত পার্সেন্ট? 75%। বাকি 75% তাপ আর কে পাবে? সীসা পাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এতটুকু শিওর যে সীসা উৎপন্ন তাপের কত? 75% পায়, 75% পায়, ঠিক আছে? এখন আমরা সম্পর্ক এস্টাবলিশ করতে পারবো। তবে এখানে একটা জিনিস বোঝার আছে, এখানে একটা জিনিস বোঝার আছে, এই জায়গায় যে অবস্থার পরিবর্তন হচ্ছে না তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, কি হচ্ছে বলো তো? এখানে সীসার বুলেটটা দেয়ালে যখন সংঘর্ষে লিপ্ত হচ্ছে তখন কি তাপমাত্রার পরিবর্তন হচ্ছে সীসার বুলেট, নাকি অবস্থার, নাকি দুইটাই? দুইটাই। কারণ দেখো 27 ডিগ্রি সেলসিয়াস তো নিশ্চয়ই সে গলবে না। 27 ডিগ্রি সেলসিয়াস যখন ঘর্ষণের শিকার হবে, তাপ তৈরি হবে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে, প্রথমত মানে জিনিসটা হবে এরকম, 27 ডিগ্রি সেলসিয়াসের সীসা, সলিড সীসা, প্রথমত গলনাঙ্ক পর্যন্ত যাবে। গলনাঙ্ক কত? 327 ডিগ্রি সেলসিয়াস, তাই না? 327 ডিগ্রি সেলসিয়াসের সলিড সীসা পর্যন্ত সে যাবে, তাপ অর্জন করে সে এটা যাবে। এটা গেল প্রথম ধাপ। এটা কি প্রথম ধাপ? প্রথম ধাপে সে যে পরিমাণের তাপ নিবে। দ্বিতীয় ধাপে কি করবে? 327 ডিগ্রি সেলসিয়াসের সলিড সীসাটা কনভার্ট হবে, কিসে কনভার্ট হবে ভাইয়া? লিকুইড কনভার্ট, লিকুইডে কনভার্ট হবে, তাই না? 327 ডিগ্রি সেলসিয়াসের লিকুইডে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তাপ নিচে কয় পর্যায়ে? 2 পর্যায়ে। তাহলে মোট যে তাপের ব্যবহার কি কি পর্যায়ে আছে ভাইয়া? 2 পর্যায়ে। এই পর্যায়ে কতটুকু তাপ লাগবে? এই যে এই পর্যায়টাতে কতটুকু তাপ লাগবে? ms T2 বিয়োগ T1 পরিমাণ, রাইট? এই পর্যায়টাতে কতটুকু তাপ লাগবে? এই যে এই ধাপটা কনভার্ট হইতে কতটুকু তাপ লাগবে? mLF পরিমাণ তাপ লাগবে। তাহলে তাপ টোটাল কয় পর্যায়ে ব্যবহার হবে? 2 পর্যায়ে। তাপমাত্রা পরিবর্তনের জন্য এই পরিমাণের তাপ লাগবে, অবস্থার পরিবর্তনের জন্য এই পরিমাণের তাপ লাগবে। একটু আগের যে ম্যাথগুলো করতাম সেখানে হয় অবস্থার পরিবর্তন হইতো, নাহলে তাপমাত্রা পরিবর্তন হতো, আর এই ম্যাথে ডাবল, দুইটাই হচ্ছে। তাপমাত্রা পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ এত, অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ এত, ঠিক আছে? তাহলে আমরা এখন যখন ম্যাথটা করব আমরা কি করি? নরমালি সমান সমানের এক পাশে উৎপন্নকৃত তাপ দিই, সমান সমানের আরেক পাশে ব্যবহৃত তাপ দিই। তো প্রথমত আসি, উৎপন্নকৃত তাপটা কত? উৎপন্নকৃত তাপ এখানে কিভাবে তাপ উৎপন্ন হইতেছে? গতিশক্তির পরিবর্তন থেকে নাকি বিভব শক্তির পরিবর্তন থেকে বলো? এখানে কিভাবে তাপ উৎপন্ন হচ্ছে? গতিশক্তির পরিবর্তন থেকে না বিভব শক্তির পরিবর্তন থেকে? বাসা মল্লিক সবাই বলবে তো গতিশক্তি, তাই না? আর বিভব শক্তির পরিবর্তন তো ব্যাপার স্যাপার নাই। তাহলে এখানে তার গতিশক্তি কত? ½ m² এখানে তার কোনো গতিশক্তি আছে? এখানে তার কোনো গতিশক্তি আছে? নাই, গতিশক্তি 0। তাহলে গতিশক্তির পরিবর্তন থেকে তাপ তৈরি হচ্ছে। এখন এইটা হচ্ছে উৎপন্নকৃত তাপ হিসেবে বলতে পারবো? এটাকে কি উৎপন্নকৃত তাপ হিসেবে বলতে পারবো? সীসার জন্য উৎপন্নকৃত তাপ এটা কিন্তু বলতে পারবো না। এটা হচ্ছে মোট উৎপন্নকৃত তাপ বলা যায়।
কোনো সমস্যা নাই। কিন্তু সীসা কি এই পুরাটা তাপই পাইছে? না, সীসা হচ্ছে এই মোট উৎপন্নকৃত তাপ, গতিশক্তির পরিবর্তনটা থেকে যে তাপ তৈরি হয়েছে, গতিশক্তির পরিবর্তনের ভ্যালুই এত, এটার 75% পাইছে। কত পার্সেন্ট ভাইয়া? এটার 75%, এটার 75% সীসা পাইছে। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা অনেকেই মিস করবে। হ্যাঁ, 25% এটাই হচ্ছে উৎপন্নকৃত তাপ, নো ডাউট, কোনো ডাউট নাই, এটাই উৎপন্নকৃত তাপ গতিশক্তির পরিবর্তন থেকে। কিন্তু এটার 25% তো নিয়ে গেছে দেয়াল, আর বাকি 75% রয়ে গেছে কার জন্য? সীসার জন্য। আমরা তো শুধু সীসা নিয়ে কাজ করব, দেয়ালের কি হয়েছে না হয়েছে এটা তো আমাদের দেখার বিষয় না। তাহলে মোট উৎপন্নকৃত তাপের 75% এই পুরোটা হচ্ছে সীসার জন্য যে পরিমাণের তাপ আছে, অ্যাভেলেবেল আছে। এটা ব্যবহার হয়েছে এখন কয় পর্যায়ে? একটু আগেই দেখলাম ব্যবহার হয়েছে কয় পর্যায়ে। একটা হচ্ছে এমএস T2 - T1 তাপমাত্রার পরিবর্তনে ব্যবহার হয়েছে কিছু, কারণ আমরা জানি গলন তো আর 27 ডিগ্রি সেলসিয়াস হবে না, গলন হওয়ার জন্য গলনাঙ্কে যাইতে হবে আগে। তার 27 ডিগ্রি সেলসিয়াস ছিল তার আগের তাপমাত্রা, এটা বাইরে 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 এই তাপ থেকেই নিয়ে তাপমাত্রা বাইরে বাইরে কি 327 ডিগ্রি সেলসিয়াস সলিড হইতে হবে। এই ধাপের জন্য আমরা জানি প্রয়োজনীয় তাপ হচ্ছে ms T2 - T1। ওই যে আমরা পড়ছি যে তাপমাত্রার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপের সূত্র সেটা। অ্যান্ড শুধু এইখানেই যাবে না, বরং তারপরে কি গলে যাবে, লিকুইড হবে। এটা হচ্ছে অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ। অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজনীয় তাপ কত? mLF। তাহলে এটা হচ্ছে তাপের ব্যবহার দুই পর্যায়ে হয়েছে, তাপমাত্রার পরিবর্তনের জন্য একটু ব্যবহার হয়েছে, অবস্থার পরিবর্তনের জন্য আর একটু ব্যবহার হয়েছে। ঠিক আছে, দুই পর্যায়ে তাপের ব্যবহারটা হয়েছে। ক্লিয়ার? এখন আমরা এখানে দেখো একটু হিসাব করলেই মোটামুটি কাজ হয়ে যাবে। এটা হাফ mu² আছে, 75%কে কি লেখা যায়? 75/100 লেখা যায়, লেখা যায় কিনা? এখানে m আছে, s আছে, T2 আছে, T1 আছে, রাইট? আর এখানে কি mLF আছে, সবার মধ্যেই m আছে। m আছে কিনা? সবার মধ্যেই m আছে। m কাটাকাটি করে দেওয়া যায়, m কমন নিয়ে কাটাকাটি করে দেওয়া যায়। কাটাকাটি করে দিলাম, কাটাকাটি করে দিলে এখন কিন্তু মোটামুটি গুছায় আসছে কি কি লাগবে, তাই না? তাহলে হাফ ইন্টু u² ইন্টু 75/100, এটা হচ্ছে বাম পাশে যা জিনিস আছে। ডান পাশে s, s এর ভ্যালু কত বলে দিছে, কিন্তু সব বলা আছে। s কত? s হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কত? 126, 126 বসাই দাও, 126। T2 শেষ তাপমাত্রা কত? এই যে সে 27 ডিগ্রি সেলসিয়াস থেকে 327 ডিগ্রি সেলসিয়াসে গেল, শেষ তাপমাত্রা তার কত? 327, রাইট? আদি তাপমাত্রা তার কত? 27। আমি এই ধাপটার জন্য, ঠিক আছে, এখানে শেষ তাপমাত্রা কত? 327, আদি তাপমাত্রা কত? শুধু 27, ঠিক আছে? প্লাস LF, LF এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, LF এর ভ্যালু দেওয়া আছে না? LF এর ভ্যালু কত? 25,200, আপেক্ষিক সুপ্ত তাপ 25,200, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমার সব ডাটা বসাই দিলা। এখন তুমি ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 দিয়ে করে ফেলতে পারবা না ভাইয়া? 1 সমীকরণ 51 দিয়ে করে ফেলতে পারবা না? ইউ বের করতে পারবা না? পারবা। তো যারা পারবে না তাদেরকে একটু দেখাই দিচ্ছি আমি ক্যালকুলেটর ব্যবহার করে, ঠিক আছে? ক্যালকুলেটর একটু ব্যবহার করে আমি একটু দেখাই দিচ্ছি, ওয়েট। আসো ক্যালকুলেটরে আসো, কিভাবে বের করবা দেখাই দিই। 1 সমীকরণ 51 দিয়ে বের করে ফেলবা, ক্যালকুলেটরে আসো। এই লাইনটা তুলবো, এই লাইনটা তুলবো। তো চলো তুলে ফেলি। কত? 0.5 ইন্টু ইউই তো বের করবো, তাই না? তাহলে ইউটাকে এক্স ধরলাম, তাহলে x², u² আছে, আমি লিখলাম x²। x² কেমনে লেখা? আলফা দিয়ে n ব্র্যাকেট দেন স্কোয়ার, হ্যাঁ। তারপরে ইন্টু দিয়ে কি লিখবো? 75/100 আছে, 75/100 বা 3/4ও লিখতে পারো, যার যেটা মনে চায়, হ্যাঁ। তারপরে ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন কিভাবে দেয়? আলফা দিয়ে ক্যালক দিলাম, এরপরে এই জিনিসটা লিখবো 126, ব্র্যাকেটের মধ্যে কি আছে? 327 বিয়োগ 27, একবারে 300 লিখে দিলে সমস্যা আছে? আচ্ছা যাও ভাঙাই লিখি, 327 বিয়োগ 27, ঠিক আছে, এই জিনিসটা লিখলাম। তারপরে প্লাস, প্লাস দিয়ে কত? 25,200, 25,200, ঠিক আছে, তোলা শেষ। এই জিনিসটা হুবহু তুললাম, ঠিক আছে। এই জিনিসটা তোলার পর এখন হিসাব করবো, শিফট ক্যালক দেন ইকুয়াল। শিফট ক্যালক ইকুয়াল যদি দিই, অ্যান্সার চলে আসছে, অ্যান্সার চলে আসছে, চলে আসছে। কত আসছে? 409.87 বা 409.88, 409.88 এত মিটার পার সেকেন্ড। বা শেষ, আমরা করে ফেলছি, ঠিক আছে। ক্যালকুলেটরে 1 সমীকরণ 51 দিলে ম্যাজিকের মতন চলে আসবে, ঠিক আছে।
এই পর্যন্ত রেখে দিলেই হবে। বুঝতে পারছো? বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। তোমাদেরকে এখন কয়েকটা হোমওয়ার্ক দিব, এইটা হোমওয়ার্ক, স্ক্রিনশট ওঠাও। এটা হোমওয়ার্ক, স্ক্রিনশট ওঠাও। এটা হোমওয়ার্ক, স্ক্রিনশট উঠাও। উঠাইছা? ওকে, এরপরে আরেকটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, স্ক্রিনশট উঠাও। এই দুইটা করবা। এটা একটু আগের ম্যাথটার ধাঁচের, একটু আগে যে ম্যাথটা করছি ওটার মতন, বুঝছো? এখানে গাছে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে, ঠিক আছে? এটা করবা, নিজেরা ট্রাই করবা। এটা গাছে একটা বেগে ঢুকছে, আরেকটা বেগ দিয়ে বের হয়ে গেছে, কত তাপমাত্রা বৃদ্ধি তার হবে সেই জিনিসটা জানতে চাইছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আজকের ক্লাসে যা টার্গেট ছিল সেটা শেষ। তারপরে তোমাদেরকে একটা একক নিয়ে নলেজ দিয়ে দিই। আমরা এই যে একটু আগে জানতে চাইছিলাম না যে আর্জ কি, সেটা একটু বলে দিই। আমরা জানি জুল হচ্ছে কাজের একক, তাই না? জুল কাজের একক, আর্য কাজের একক। সিজিএস পদ্ধতিতে আর্য কাজের একক। তো 1 জুল ইজ ইকুয়াল টু কত আর্জ? 1 জুল ইজ ইকুয়াল টু, লিখো সবাই, 10 টু দি পাওয়ার 7, 10 টু দি পাওয়ার 7 আর্জ। 1 জুল ইজ ইকুয়াল টু কত আর্জ? 10 টু দি পাওয়ার 7 আর্জ। সো আর্জ বেসিক্যালি সিজিএস পদ্ধতিতে কাজের একক। নর্মালি তোমাদের যদি কোনো জায়গায় আর্জে কিছু জানতে চায়, তুমি জুলের অ্যান্সার বের করছো, তো তুমি কি করবা? জুলের সাথে যতই আসছে, জুলে যত মানি আসছে সেটার সাথে 10 টু দি পাওয়ার 7 গুণ দিয়ে দিবে, তাহলে এটা আর্জে চলে যাবে। আবার কোনো জায়গায় যদি প্রশ্নে আর্জে কিছু দেওয়া থাকে, জুলে নিতে হবে, কারণ এসআই একক দিয়ে ম্যাথ করি আমরা, তো 10 টু দি পাওয়ার 7 দিয়ে ভাগ দিবা, আর্জ থেকে জুলে চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমার কি একক, এটা মাথায় রাখিও। হ্যাঁ, এটা মাথায় রাখি, এটা মাথায় রাখলেই হবে। তাহলে আজকে এ পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ তাহলে তোমাদের সবাইকে।